প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনাদের সঙ্গে লাইভ আমরা শেয়ার করব এবং দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের যে প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব আপনাদের সাথে নিয়ে। তো আজকে আমরা যে আলোচনা করব আমরা করব প্যাডাগজি সেকশন। অনেকগুলো প্রশ্ন করার টার্গেট আছে, তো দেখা যাক কতগুলো সম্ভব হয়। তো দেখুন, আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নের দিকে চলে যাব, সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। তো দেখুন, আমাদের প্রথম প্রশ্ন আজকের কী বলেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে ডাইরেক্ট আসা 106 নম্বর প্রশ্ন কী বলেছে দেখি। ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? ঠিক আছে ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, এইগুলো হচ্ছে আজকের যে ক্লাস, এটা আপনাদের হবে প্র্যাকটিস ক্লাস। তো এই প্র্যাকটিসের সময় আপনারা যত বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন তত আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। তাই আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কী হবে, আপনারা একটু শক্ত হবেন এবং আপনাদের কোনটা কারেক্ট আনসার এবং কতগুলি আনসার কারেক্ট হলো সেটা আপনারা নিজে থেকে নিজে 100% বিবেচনা করতে পারবেন। ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ, পাঠ্য বিষয়ে অনুবাদের সময় ব্যাকরণ নিয়মাবলী শিক্ষণ, একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর জন্য প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। আমরা যখন ব্যাকরণ শিখাই বা ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতি কার্যকরী পদ্ধতি? তাড়াতাড়ি কমেন্ট করবে, তাড়াতাড়ি ফাস্ট। দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার সর্বপ্রথম আমরা অপশন নাম্বার 3টাকে এলিমিনেট করে দিই। কারণ কি? কারণ কোনো বিশেষ বই আমরা ব্যবহার করি না ব্যাকরণের জন্য। আর এখানে পাঠ্য বিষয়ে অনুবাদ সেখানে আসছে না। তো আমরা কি করি, আমরা যখনই একটা ক্লাস করতে যাই, আমরা যখনই ছোটো শিশুদের ধরে নিন প্রাইমারি লেভেলে আমরা যখন ব্যাকরণ শেখাই, তখন দেখবেন ব্যাকরণের প্রত্যেকটা পাঠ্যপুস্তকের পিছনে, প্রত্যেকটা পাঠ্যপুস্তক যখন পাঠ্যপুস্তকের যে পার্ট আছে, এই প্রত্যেকটা পাঠের শেষাংশে আপনারা দেখবেন ভাষা বিচার বলে একটা হাইলাইট থাকে। তো এই ভাষা বিচার মানে কি? ভাষা বিচার মানে ব্যাকরণ। তো এই ভাষা ব্যাকরণগুলো আমরা শেখাই। তো প্রত্যেকটা পাঠের যে শেষাংশে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট বিভিন্ন টপিক থাকে, তো যেটাকে বলা হয় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। অর্থাৎ এই পাঠের পিছনে যে ব্যাকরণটা আছে ওইটা আমরা শিখবো, তারপরের যেটা আছে এটা আমরা শিখবো। প্রত্যেকটা পাঠের পিছনে মানে আলাদা আলাদা কন্টেন্ট থাকে, তো এটাকে বলা হবে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। সুতরাং অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে চলেছে? 107। তাড়াতাড়ি বলুন। সামাজিক ভাব বিনিময় অর্থাৎ সোশিয়াল ইন্টারেকশন আমরা যদি বলি, তো সোশিয়াল ইন্টারেকশন কথাটা কে বলেছিলেন? এক কথা শেষ। সোশিয়াল ইন্টারেকশন কথাটা কে বলেছিলেন, এই কথাটা আপনাদেরকে জানতেই হবে। সোশিয়াল ইন্টারাকশন কথাটা কে বলেছিলেন? পানিনি, স্কিনার, ভাইগোটস্কি নাকি কহলবার্গ? তো আমরা সবসময় মনে রাখবো যে সোশিয়াল বা সমাজ নিয়ে যে ব্যক্তি কথা বলেছিলেন, যাকে বলা হয় কি সামাজিক তত্ত্ব, সমাজ সাংস্কৃতিক তত্ত্ব, সোশিও কালচারাল থিওরি, সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব যাকে বলা হয়, এটা হচ্ছে কি ভাইগোটস্কির তত্ত্ব। তো ভাইগোটস্কি সমাজ নিয়ে কথা বলছেন এবং তিনি কি বলেছিলেন, একটা কালচার নিয়ে কথা বলেছিলেন, সংস্কৃতি নিয়ে কথা বলেছিলেন, আবার ভাষা নিয়ে কথা বলেছিলেন। এবার যদি প্রশ্ন আসে যে সংস্কৃতি সব সম্পর্কিত ধারণা কার সঙ্গে সম্পর্কিত, সংস্কৃতি বা কালচার, এটাও কিন্তু আপনাদের হবে কি ভাইগোটস্কি, সেটাও মাথায় রাখবেন। ভাষা অর্জনের নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এমন একটা প্রশ্ন নেই যেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে আপনাদের প্রশ্ন পরীক্ষায় আসছে না, এরকম কোনো আমাদের কি নাই, কোনো নাই। ঠিক আছে ভাই, কোনো পরীক্ষার কোনো প্রশ্ন নাই যে ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে কোনো প্রশ্ন আসছে না, এমন কোনো ইয়ার আমাদের বাকি নেই। আমি আপনাদেরকে কয়েকটা ইয়ার দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন এবং আপনারা নিজেরাই পরে বুঝতে পারবেন যে ইয়েস স্যার, ভাষা অর্জন থেকে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে কিন্তু প্রশ্ন আসে। যার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কনসেপ্টটা বুঝতে হবে। আপনারা আমি জানি কনসেপ্ট বুঝে গেছেন, কারণ কনসেপ্টের ক্লাস আমি অনেকবার প্রোভাইড করে দিয়েছি। যদি আপনারা এখন পর্যন্ত কনসেপ্টগুলো দেখে না থাকেন তো অনুগ্রহ করে কনসেপ্ট ক্লাসগুলো আপনারা দেখে নিন। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না। এখানে যদি তাকে কথা বলতে দেওয়া হয় না, তাহলে সে ভাষা অর্জন কী করে করবে এটা বল। ঘরের বা পার্শ্ববর্তী অঞ্চলে বয়স্কদের কথাবার্তা, শুধু বয়স্কদের শুনবে, সে কি তার সমবয়স্কদের সঙ্গে কথাবার্তা বলবে না? মোটেই না। আমরা যে সমবয়স্ক যারা আছে, যেমন আমার ছোটো যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমার শেখার অনেক কিছু আছে। আমার বন্ধুবান্ধব যারা আছে অর্থাৎ আমার সমবয়স্ক, তাদের ক্ষেত্রেও কিন্তু আমার শেখার আছে। তো এখানে বলছে শুধুমাত্র বড়দের সঙ্গে কথা বলবো, বয়স্কদের এটা
ক্যান্সেল। সঠিক বাক্য উচ্চারণ, সঠিক উচ্চারণ এবং বাক্য পুনরাবৃত্তি এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার আমাদের হবে কি, অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে। শিশুরা যখনই খেলাধুলার মোডে থাকে তখন তারা মানে একটা কী বলবো, ইমোশনালি তারা অ্যাট্রাক্ট থাকে, তারা শেখার জন্য প্রস্তুত থাকে, অর্থাৎ তখন যা যা করা হবে তা সেটা খুব ভালো করে শিখে। যার জন্য আমরা ক্লাসে গিয়ে যদি বলি যে আজকে আমরা তোমাদের পড়াবো, তাহলে কিন্তু ছাত্ররা এই ক্লাসটাকে তারা একটু কী করবে, ইরিগেট করবে। আর যদি বলি আজকে আমি তোমাদের সঙ্গে খেলাধুলা করবো, ক্লাসে গিয়ে আপনি যদি বলেন যে চলো আজকে আমরা তোমাদের সঙ্গে একটু খেলা করি, মজা করি, তখন কিন্তু শিশুরা খুব আনন্দ পাবে এবং আলটিমেটলি আপনার যে টার্গেট সেটা খেলার মাধ্যমে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। নেক্সট দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে পরপর দুটা প্রশ্ন, একটা তো আসবেই গ্যারান্টি, আপনার ভাগ্য ভালো থাকলে দুটা তিনটা আসতে পারে। সুতরাং আপনি একটু ভালো করে কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে পারেন। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি সামনে তুলে ধরা হয় একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত শৈলী। 109 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এবং এই যে আমি আনসারগুলো বলছি, এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এবং যে আনসারগুলো বলছি সেইগুলো হচ্ছে কি অফিসিয়াল আনসার কি, ঠিক আছে? এখানে কোনো ডাউট নেই, আপনারা 100% গ্যারান্টি সহকারে ক্লাসটা দেখতে পারেন এবং কারেক্ট আনসারগুলো আপনারা যাচাই করতে পারেন, ঠিক আছে? এখানে দেখুন, কেবল শব্দটি যখনই প্যাডাগজি থাকবে আপনারা কেটে দেবেন। ইলেকট্রনিক মুদ্রণ সেখানে আসছে না। ব্যাকরণগত গঠনশৈলী ভাষা অর্জনে সেটা কোনো কাজ নয়। তো কারেক্ট আনসার হবে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। অর্থাৎ আমি বাংলা ভাষা শিখছি, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, এই ভাষাটা আমি অর্জন করলাম, কিন্তু আমার আশেপাশে যদি অন্য কোনো ভাষাভাষী মানুষ থাকে আমার পরিবেশে, আমার পাশের বাড়ি বা আমার গ্রামে যদি কয়েকটি পরিবার হিন্দিভাষী ব্যক্তি কথাবার্তা বলে, তখন আমি তাদের সেই হিন্দি ভাষাটা, তাদের বাড়িতে যে ব্যবহৃত হয় হিন্দি ভাষা, তারা সবসময় হিন্দি ভাষা কথাবার্তা বলে, আমি তাদের বাড়িতে যাই, তারা আমার ঘরে আসে, আমার বাড়িতে আসে, তো তাদের কথা শুনে শুনে কিন্তু আমি এই ভাষার, তাদের হিন্দি ভাষাটা কিন্তু আমি অর্জন করে নিতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে বলা হচ্ছে কি নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখে নেওয়া যাক 110। একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? একটা পাঠ্য বিষয় যখন আমরা পাঠ করি, তো সেই পাঠ্যপুস্তক পাঠের সময় বা পাঠ্য বিষয়টা পাঠের সময় নিচের কোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দেখতে হবে। পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, লিখিত পাঠের অর্থ উদ্ধার করা অর্থাৎ ডিকোডিং করা যাকে বলা হয়, সঠিক উচ্চারণের সাহায্যে সরব পাঠ করা। যখন আমরা একটা পাঠ্য বিষয় পাঠ করব, পাঠের মধ্যে যে কোনো কিছু যদি লেখা থাকে সেটা আমরা পাঠ করব, তো পাঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি? 110। পাঠ্য বিষয় পাঠ করব, তো পাঠ্য বিষয় পাঠ করব আলটিমেটলি আমরা কি করছি? রিডিং করছি। পাঠ্যপুস্তক পাঠ করছি মানে আলটিমেটলি আমরা রিডিং করছি। তো হোয়াট ইজ রিডিং, যদি আমরা জানি যে হোয়াট ইজ রিডিং, তাহলে কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে। এবং কনসেপ্ট ক্লাসে কিন্তু আমি অনেকবার এই কথাটা বলেছি, যারা কনসেপ্ট ক্লাস দেখেননি, আমাদের ম্যারাথন ক্লাস দুটা হয়েছে, একটা হচ্ছে 6 ঘন্টার ক্লাস, একটা হচ্ছে 2.5 ঘন্টার ক্লাস। তো আমি অনুরোধ করবো আপনারা যদি 6 ঘন্টার ক্লাস এবং 2.5 ঘন্টার ক্লাস, এই দুটা ম্যারাথন ক্লাস যদি মাত্র দেখে নিন, তাহলে বাংলা প্যাডাগজির 100% কনফার্ম আপনাদের এর বাইরে আপনাদের কোনো কিছু আসার কোনো চান্স নেই। তো যদি আপনারা এই দুটি ক্লাস দেখতে এখনও দেখেননি, তো চ্যানেলে গিয়ে দেখে নেবেন। একটা দেখবেন 2.5 ঘন্টার ক্লাস হচ্ছে বাংলা ম্যারাথন অল টপিক কাভার্ড বলে, আর একটা হচ্ছে 6 ঘন্টার মহা ম্যারাথন ক্লাস। এই দুটা যদি ম্যারাথন ক্লাস আপনারা সুন্দরভাবে একটু শান্তিমতোভাবে জিনিসটা দেখে এবং বুঝে নিতে পারেন, তাহলে আপনাদের বাংলা প্যাডাগজির একদম 100% টপিক ক্লিয়ার, ঠিক আছে? তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিক বুঝতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন ওই ভিডিওতে গিয়ে, তখন আমরা আপনাদেরকে পরবর্তী সময় কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে আমরা ডিসকাস করব। আশা করি সমস্যা হবে না, 100% বুঝতে পারবেন। তো হোয়াট ইজ রিডিং বলতে আমি কী বলেছিলাম আপনাদের মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট করুন। রিডিং মিন্স, হোয়াট ইজ রিডিং? রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। জিনিসটা পড়ে আমাদের কি করতে হবে? জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? ধরে নিন এখানে লেখা আছে, এখানে আপনি কোনো টাকা, এখানে আপনি গাড়ি রাখিবেন না, গাড়ি রাখিলে আপনার 500 টাকা জরিমানা, এটা লেখা রয়েছে। আপনি লেখাটা পড়লেন, কিন্তু পড়ে আপনি কিছু বুঝলেন না, না বুঝার কারণে কী করলেন? আপনি সেখানে গাড়ি রেখে আসলেন, তারপর আপনার 500 টাকা ফাইন হয়ে গেল। তো ওই যে লেখাটা যে পড়লেন, পড়ে তার অর্থ কিছু বুঝলেন না, তো সেই পড়াটার কোনো আপনার মানে থাকলো না, তাই তো? যদি আপনি অর্থটা বুঝতেন, তাহলে কিন্তু আপনি এখানে গাড়ি রাখতেন না, কারণ এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা।
আপনি যদি লেখাটা বুঝে নিতে পারেন, আপনি পরে যদি তার অর্থ বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি কী করবেন, এখানে গাড়ি রাখবেন না। তো অর্থাৎ রিডিং মানে হচ্ছে আমরা বুঝবো। তো এই পাঠ্য বিষয়ে বোঝা মানে কি, বোঝা মানে অর্থ উদ্ধার করা বা ডিকোডিং করা। সুতরাং যেটা লিখিত পাঠ আছে সেটা আমরা পড়বো, পড়ার পর আমরা কী করব, সেই জিনিসটাকে আমরা বুঝবো। দ্যাট ইজ কল অর্থ উদ্ধার করা। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? নেক্সট কোয়েশন 111। নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনেছে তা বুঝার দক্ষতা অর্জন, সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? তো বোধগম্যতা অর্থাৎ কম্প্রিহেনশন সাথে পাঠের যোগ্যতা, অর্থাৎ যা পড়বো, পড়ার পর সেটা আমাদের বুঝতে হবে, সেই যোগ্যতা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। আমরা যা শুনেছি সেটা আমাদের বোঝার দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ যা শুনলাম সেটা শুনে বা পড়ে আমি সেটা আমাকে বুঝতে হবে। যেটা সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ, কোহারেন্ট রাইটিং স্কিল, এটাও থাকতে হবে। এটার কারেক্ট আনসার হবে ধারণার বিকাশে বিশেষ সচেষ্ট হওয়া। এটা ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। ভাষা বিকাশে আমার কনসেপ্টটা মেইন গুরুত্বপূর্ণ প্রকাশ নয়, অর্থাৎ কী বলেছে সেটা বুঝতে হবে। ভাষা আমি শিখবো, ভাষা শেখার ক্ষেত্রে আমি হয়তো একটা শব্দ, তারপর আরেকটা শব্দ, একটা অন্য শব্দ, সেখানে একটা কনসেপ্ট বিল্ডের সেখানে কোনো কথা আসে না। কনসেপ্ট তখনই আসবে যখন একটা সম্পূর্ণ একটা গল্প পাঠ করবো, সেটার কনসেপ্ট বুঝবো, সম্পূর্ণ একটা জিনিস টোটালি বুঝবো, সেটা বুঝবো। এখানে টুকরো টুকরোভাবে শিখতে পারি, সুতরাং সেখানে ধারণার বিকাশে তেমন কোনো ফ্যাক্টর আমার পড়ছে না। 112 শাব্দিক সচেতনতা বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। শাব্দিক ফোনোলজিক্যাল, এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা জানি আমাদের 4 ধরনের দক্ষতা আছে। ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের 4 প্রকার: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো এই যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেসটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? শাব্দিক, আমরা যে শব্দ সচেতনতা, আমরা যখন পড়ার সময় কিন্তু আমরা শব্দগুলা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের দেখতে হবে। সুতরাং এখানে পঠন দক্ষতা ইজ দ্য রাইট আনসার অ্যাজ পার অফিসিয়াল আনসার কি। নেক্সট দেখি, নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়, এটিকে কি বলা হয়? দেখুন, নম চমস্কি বলেছিলেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী। তো নম চমস্কি আরও বলেছিলেন যে শিশুদের মধ্যে দুটা ডিভাইস কাজ করে, অর্থাৎ সেই দুটা ডিভাইস তারা নিয়ে জন্মগ্রহণ করে, দুটা সিস্টেম, LAD মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আরেকটা তাদের মধ্যে সিস্টেম কাজ করে যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই দুটা সিস্টেম তাদের মধ্যে কাজ করে, আর এই দুটা সিস্টেম কাজ করার ফলেই তারা কিন্তু ভাষা অটোমেটিক্যালি শিখতে পারে, তারা ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কথাটা বলেছিলেন নম চমস্কি, এই কথাটা মাথায় রাখবেন। তো এটাকে কি বলা হয়, আমি কিন্তু এই বুঝাতে কিন্তু আনসারটা বলে দিয়েছি। তো তার মধ্যে কি বলেছে, নম চমস্কি বলেছিলেন তাদের মধ্যে একটা সিস্টেম কাজ করে যেটা বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, আর LED মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তার মানে এখানে অ্যাকুইজিশন আছে আত্মীকরণ, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো পরবর্তী 114 প্রশ্ন কারেক্ট আনসার কি, খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন। তো 114 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত? ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা কিসের মাধ্যমে শেখাতে পারি? অনুকরণের মাধ্যমে, মানে থ্রো ইমিটেশন। ভাষাগত দক্ষতা আমরা শেখাতে পারি বা আমাদের শেখানো উচিত অনুকরণের মাধ্যমে, মানে ইমিটেশনের মাধ্যমে। তারপর হচ্ছে বিচ্ছিন্নকরণ, মানে ইন আইসোলেশন। তো ডিটেইল এক্সপ্লেনেশন মানে বিস্তৃত বর্ণনা, নাকি সংহত উপায় ইন্টিগ্রেটেড ম্যানার। কারেক্ট আনসার কী হবে? 114। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো ভাই। ল্যাঙ্গুয়েজ স্কিল কিসের মাধ্যমে শেখানো উচিত? আমরা কখনো ডিটেইল এক্সপ্লেনেশন দিই না, মনে রাখবেন। যদি থাকে অপশনে ক্লিয়ার এক্সপ্লেনেশন তখন সেটা পজিটিভ হবে, আর যদি ডিটেইল এক্সপ্লেনেশন থাকে তখন সেটা নেগেটিভ হবে। ঠিক আছে। অনুকরণের মাধ্যমে, অনুকরণ মানে নকল করা বা চুরি করা যেটা বলি, সেটা আমাদের ভাষা শেখানো আমাদের সম্ভব নয়। তো কারেক্ট আনসার আমাদের হবে ইন্টিগ্রেটেড ম্যানার, মানে সংহত উপায়। সবগুলোকে একত্রিত করে আমাদেরকে ভাষা শেখাতে হবে, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং আমাদের এক লগে 4টা চলবে। ঠিক আছে, দ্যাট ইজ কল ইন্টিগ্রেটেড ম্যানার, অর্থাৎ একটা সংহত উপায়। একজন শিক্ষক তিনি প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করবেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন?
অনেক কমন প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কনসেপ্টের ক্লাসও আমরা ডিসকাস করেছি। সুতরাং কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন তো। ক্লাসে নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত। আজ প্রশ্নটা আগে ভালো করে একবার বুঝে নিন। একজন শিক্ষক তিনি প্রাথমিক স্তরে, ধরে নিন ক্লাস 2 বা ক্লাস 3, আমরা ধরে নিই ক্লাস 1 ক্লাস 2 আমরা ধরে নিই। তো একজন প্রাথমিক শিক্ষক কী করছেন, ক্লাস 2 এর শিশুদেরকে তিনি আঁকতে বা রং করতে উৎসাহিত করছেন। এখানে তিনি কি করছেন, ক্লাসের নীরবতা অর্থাৎ ছাত্ররা যাতে চুপচাপ থাকে তার জন্য শিশুদের ব্যস্ত রাখলেন। শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটালেন অর্থাৎ ফাইন মোটর স্কিল ডেভেলপ করার চেষ্টা করলেন। সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দিলেন যে যারা ভবিষ্যতে এই ধরনের বড় বড় আর্টিস্ট হবে, আমি দেখি কে কে আর্টিস্ট হতে পারে তাকে সুযোগ করে দিই। তারপর সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। তো কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি ফাস্ট আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি, একটু ভাবুন এবং কারেক্ট তাড়াতাড়ি করুন। পরবর্তীতে আরও প্রশ্ন আছে, তাড়াতাড়ি করুন। দেখুন এখানে প্রথমত আমরা শিশুদের ব্যস্ত রাখবো এটা আমরা বলতে পারি না, এটা ক্যান্সেল। কর্মে ব্যস্ত আমরা রাখতে পারি না, এটা ক্যান্সেল। ঠিক আছে, এবার হলো দুটা। তো মনে রাখবেন শিশুরা যখনই কোনো কিছু আঁকে বা রং করে প্রাথমিক ক্ষেত্রে, অর্থাৎ সে কলম ধরার যেটা স্ট্র্যাটেজি, বা শিশুরা অনেক সময় অনেক কিছু আঁকিবুকি করে, যার ফলে তার কি হয়, তার সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ হয় অর্থাৎ ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। তো এটা কারেক্ট আনসার হবে ফাইন মোটর স্কিল ডেভেলপ করানো। অনেক সময় প্রশ্ন আসবে, আপনারা দেখবেন যে শিশুরা কলম ধরে কি জানি আঁকিবুকি করছে। ঠিক আছে, আঁকিবুকি করছে যেটা যে আঁকিবুকিটা আপনার কাছে মিনিংলেস কিন্তু তার কাছে সেটা মিনিংফুল। এজ এ শিক্ষক সেখানে আপনি তাকে কি করবেন, অর্থাৎ শিশুটা এখানে কি করছে, শিশুটা কি করছে মানে শিশুর এখানে কি হচ্ছে, শিশুর সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল ডেভেলপড হচ্ছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু দেখে নেবেন। নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতা বা অরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশের সর্বাধিক সহায়ক? বাচিক ভাষা দক্ষতা বা অরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক সেটা কোনটা, সবচেয়ে বেশি সহায় করে অরাল ল্যাঙ্গুয়েজ স্কিল হিসাবে নিচের কোনটা? কবিতা আবৃত্তি করা, ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ে দলগত পাঠ, শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণ অভ্যাস করা। 116 কারেক্ট আনসার কী হবে? এটা মনে রাখবেন, এই প্রশ্নে কারেক্ট আনসার হবে রোল প্লে বা চরিত্র অভিনয়। যে কোনো অপশনে যদি আমরা চরিত্র অভিনয় বা রোল প্লে দেখি তখন সেটা হবে পজিটিভ ওয়ার্ড, মোস্ট পজিটিভ ওয়ার্ড। কারণ একজন যদি চরিত্র অভিনয় করে বা চরিত্র অভিনয় দেখে তখন সে জিনিসটা খুব ভালো করে এবং বেশি করে সে শিখতে পারে বা বুঝতে পারে। একটু জুম আউট করতে হচ্ছে, নাহলে সম্পূর্ণ প্রশ্ন আসবে না। আচ্ছা এবার ঠিক আছে, এবার দেখি। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলির সঠিক ক্রম অনুসারে গল্পে যেভাবে বর্ণিত রয়েছে সেভাবে সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? অর্থাৎ ক্লাস থ্রিতে আপনি একজন শিক্ষক গেলেন, তারপর যাওয়ার পরে তিনি একটা গল্প বললেন। তো গল্প বলার পর একজন ছাত্রকে বললেন যে আমি যে গল্পটা বললাম একদম প্রথমে কি বললাম, তারপর কি বললাম, তারপর কি বললাম, তারপর কি বললাম, এবং তারপর কি বললাম, এবং তারপর কি বললাম, এবং শেষে কি বললাম, অর্থাৎ যেভাবে আমি বলেছিলাম সেম টু সেম এজ ইট ইজ, পয়েন্ট টু পয়েন্ট তুমি বলো দেখি বা সাজাও দেখি। তো এখানে কোন কাজ হচ্ছে? বোধ পরীক্ষণ, বোধগম্য জ্ঞান অর্জন, লিখন দক্ষতার মান উন্নয়ন, শিক্ষার্থীর কথাবার্তা বলার সময়সীমা বাড়ানো। 117 প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে? এখানে দেখুন সে গল্পটা, আমি যেভাবে গল্পটা বলেছি তুমি সেভাবে গল্পটা বলো, আকার ইঙ্গিতে সেরকমই বোঝাচ্ছে। তো তার মানে এখানে রাইটিং স্কিলের কোনো ভূমিকা নেই, আমরা কেটে দিলাম। শিক্ষার্থীদের কথাবার্তা বলার সময়সীমা বাড়ানো, এখানে কথাবার্তার সময়সীমা কোনো কথা নয়, আর ইনপুট সেখানে কথা নয়। কারেক্ট আনসার রিডিং কম্প্রিহেনশন, বোধ পরীক্ষণ, অর্থাৎ সে জিনিসটা কতটুকু বুঝতে পেরেছে সেটা আমাদের জানতে হবে। সুতরাং বোধ পরীক্ষণ ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক, ক্লাস 2, আমরা 118 নম্বর প্রশ্নে চলে আসলাম। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যুগস্থাপনের সাহায্য করে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করে? ধরে নিন আমার কাছে একটা কলা আছে, ঠিক আছে, একদম মানে বাস্তবে একটা কলা আছে। তো আমি কী করলাম, একটা কাগজের টুকরায় কলা লিখলাম, লিখে কী করলাম, ওই যে আমার কাছে যে কলাটা আছে
ওই কলার মধ্যে এই যে কাগজের যে কলা লিখলাম, আমি যে কাগজে একটা কলা লিখলাম, ওই কলাটা অরিজিনাল কলার সঙ্গে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, ধরে নিন আমার কাছে একটা বোতল আছে, বোতল। তো আমি কী করলাম, একটা বোতল লিখলাম। ঠিক আছে, একটা বোতল লিখলাম, লিখে আমি কী করলাম, ওই যে আমার কাছে যে বোতল আছে ওইটার মধ্যে আমি ওই আমার লেখাটাকে কী করলাম, চিপকে দিলাম, বা আমি গম লাগিয়ে দিলাম, বা আমি যে কোনোভাবে স্লেট টিপ দিয়ে আমি আটকে দিলাম। বা আমার কাছে একটা বালতি রয়েছে, বালতি। তো আমি কী করলাম, একটা কাগজের মধ্যে আমি একটা বালতি লিখলাম, এইভাবে বালতি লিখে কী করলাম, এই যে কাগজের টুকরাটা আমি কী করলাম, আমার যে অরিজিনাল অ্যাকুরেট যেটা বালতি ছিল ওটার মধ্যে আমি কী করলাম, লাগিয়ে দিলাম। যার কারণে শিশুরা বুঝতে পারলো ইয়েস দ্যাট ইজ নোন এজ বালতি, দ্যাট ইজ নোন এজ কলা। ঠিক আছে, এই ধরনের সে বুঝতে পারলো। ওই যে কার্যটা করলাম, এই কার্যটা আসলে কী ধরনের কার্য, বা এতে শিক্ষার্থীর কী ধরনের বিকাশ হতে পারে? ব্যাকরণগতভাবে, লিখন দক্ষতা, শব্দভাণ্ডার, নাকি হাতের লেখা? তো কোয়েশ্চেন নম্বর 118 কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে আপনারা একটু ভাবুন। এখানে কি হচ্ছে দেখি, এখানে এই যে শিশুরা যে লেবেল লাগাচ্ছে, লেবেল লাগানোর পরে তার কি হচ্ছে, তার শব্দভাণ্ডার বৃদ্ধি হচ্ছে। আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এখানে শিশুর শব্দভাণ্ডারটা বৃদ্ধি হচ্ছে। শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়ন নিচের কোনটি কম কার্যকরী? ভাষাগত দক্ষতার মূল্যায়নে কোনটা কম কার্যকরী বলতে হবে? সবগুলোই কার্যকরী ঠিক আছে, কিন্তু কোনটা তুলনামূলকভাবে একটু কম কার্যকরী ভাষাগত দক্ষতার মূল্যায়ন? গল্প বলা, গল্প লেখা, একটি ঘটনার বর্ণনা দেওয়া, নাকি শ্রুতি লিখন? যদি বলতো ভাষাগত দক্ষতা মূল্যায়নে কোনটা সবচেয়ে বেশি কার্যকরী, তখন কারেক্ট আনসার হতো একটি ঘটনার বর্ণনা দেওয়া। একটা ঘটনার বর্ণনা দেওয়া, এটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কার্যকরী। তারপরের আমরা সেকেন্ড স্টেপে যদি তাহলে গল্প বলা, তারপর 3 নম্বরে গল্প লেখা। এই তিনটা কিন্তু মোটামুটিভাবে একটু ভালোর দিকে। আর সবচেয়ে কম কার্যকরী হচ্ছে কি শ্রুতিলিখন বা ডিকটেশন। বর্তমানে যেহেতু ডিকটেশনকে নেগেটিভ সেন্সে দেখা হয়, তাই এখানে কম কার্যকরী বলেছে, সুতরাং এখানে আমাদের ডিকটেশন হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। তারপর দেখি 120 কি বলেছে দেখি, শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো। কি হতে পারে কারেক্ট আনসার 120? তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো। পছন্দ শব্দটি দিয়ে বাক্য রচনা করো। তোমার এবং তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, উক্তি লেখো বা বলো, যাই হোক। তারপর হচ্ছে তোমার পড়া একটি কবিতার নাম লিখো বা বলো। এক্ষেত্রে কোন প্রশ্নর দ্বারা তার সঠিক ভাষাগত যোগ্যতার মান উন্নয়ন সম্বন্ধে আমরা বুঝতে পারি? তো এটা দেখুন, তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটা নাম বলো। হ্যাঁ, হয়তো অনেকগুলা গ্রন্থ মুখস্থ করে রেখেছে, তো মুখস্থ থেকে একটা বলে দিল, সুতরাং সেটা আমাদের হলো না। পছন্দ দিয়ে বাক্য রচনা, হয়তো পছন্দ দিয়ে বাক্য রচনায় শিখেছে, যার ফলে এটা হলো না। একটি কবিতার কবির নাম, অনেক কবির নাম হয়তো তার মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেটা বলতে পারো। কিন্তু তোমার এবং তোমার মায়ের কথোপকথন, অর্থাৎ তুমি এবং তোমার মা আজকে ঘরে কি কথাবার্তা বলেছো, এটা আমাকে তার একটা লাইন বলো বা একটা উক্তি বলো। এটা কিন্তু সে কোথাও মুখস্থ করতে পারবে না, এটা সে নিজে থেকেই বানিয়ে বলতে হবে। তো যখনই সে কিছু নিজে থেকে বানিয়ে বলবে, সেখানেই তার ভাষাগত যোগ্যতার মান আমি পরীক্ষা করতে পারবো। সুতরাং একটা কারেক্ট আনসার হবে তোমার এবং তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। এবার আমরা ল্যাঙ্গুয়েজ 2-তে যাব। আপনারা কিন্তু যাদের ল্যাঙ্গুয়েজ 2 নেই তারা কিন্তু এই ভিডিও দেখবেন না, সেরকম কোথাও ভুল করবেন না। তারপরে আবার আমরা কি করব, ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন দেখব, তারপর আবার ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্ন দেখব। এইভাবে আমরা সিকোয়েন্সে আজকে যাব। তো দেখুন, ল্যাঙ্গুয়েজ 2 যারা রয়েছেন তারা অবশ্যই তো দেখবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এরগুলোও দেখবেন। কেন দেখবেন ভাই? কারণ সিলেবাস কিন্তু একদম সেম। আপনি দেখুন, আমি আপনাদের ডাইরেক্ট লাইভ দেখিয়ে দিচ্ছি, একদম সিলেবাস কিন্তু একদম সেম থাকছে, কোথাও কোনো চেঞ্জ নেই। অর্থাৎ 2011-তে 2021-এ যে প্রশ্ন ল্যাঙ্গুয়েজ 2-তে এসেছিল, 2023-এ কিন্তু সেই প্রশ্ন আবার ল্যাঙ্গুয়েজ 1-এও এসেছে। এই ধরনের কিন্তু প্রমাণও আমাদের কাছে আছে, আমরা আপনাদের দেখিয়ে দেব যদি আমরা এই ধরনের সুযোগ পাই। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু আপনারা চিন্তাধারা করবেন না। তো আজকে আমরা প্যাসেজ সলভ করছি না, আমরা ডাইরেক্ট সরাসরি আমরা প্রশ্ন সলভ করব, আর প্যাডাগজিগুলো সলভ করব। প্রশ্ন বলছি, প্যাডাগজি সলভ করব। ইয়েস, শিশুর ভাষা অর্জনের নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
একটা শিশুর ভাষা অর্জনের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয় নাকি সংবাদ মাধ্যম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই দেখুন, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টপিক থেকে আমরা এইমাত্র দেখে এলাম যে ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে প্রশ্ন এসেছিল। এবার আমরা কি পড়ছি, এবার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। এই দেখুন, ল্যাঙ্গুয়েজ 2-এও কিন্তু আমাদের ভাষা অর্জন থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, বুঝলেন সিলেবাস সমান কিনা না? প্রথমেই দেখিয়ে দিলাম, তাই তো। দেখুন, ল্যাঙ্গুয়েজ 1-এর কিন্তু যে প্রথম প্রশ্ন পড়েছিলাম সেটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ছিল, আর ল্যাঙ্গুয়েজ 2-এ প্রথম প্রশ্ন যেটা ছিল এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সুতরাং সিলেবাস যেহেতু সমান, কন্টেন্ট সমান, তাই আপনাদের সবগুলা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, আপনারা স্কিপ করবেন না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার 136। কী হবে কারেক্ট আনসার ভাবুন এবং কমেন্ট করুন। ভাষা অর্জন, শিশুরা ভাষা অর্জন কখন শিখে? যখন তারা জন্ম হয়। জন্ম হওয়ার পর থেকে কিন্তু তাদের ভাষা অর্জন শুরু হয়ে যায়। তো জন্ম হওয়ার পরে সে কী পায়? জন্ম হওয়ার পরে সে তার শিক্ষককে পায়? মোটেই না। জন্ম হওয়ার পরে সে কী পায়? বিদ্যালয় পায়? মোটেই না। জন্ম হওয়ার পরেই সে কী পায়? সংবাদ মাধ্যম পায়? না। তো জন্ম হওয়ার পরেও সে কে পায়? তার মা বাবাকে পায়। আর কেউকে পাক বা না পাক, তার মা এবং বাবাকে পাবে। মাকে তো পাবেই, ঠিক আছে। সুতরাং মা এবং বাবা কী হচ্ছে? একটা পরিবারের একটা অংশ, একটা পরিবার। তো সুতরাং এখানে পরিবার বা ফ্যামিলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যারা কারেক্ট আনসার দিন ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করুন। কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? জেনারেলি মুখস্থ করা শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো আমরা এমন একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করি? ব্যাকরণের নিয়মাবলীগুলো শিশুদেরকে মুখস্থ করাই। তো ব্যাকরণের নিয়মাবলীগুলো যে মুখস্থ করাই সেটা কোন পদ্ধতির মধ্যে পড়ছে? সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি নাকি স্বাভাবিক আবেদন? কোয়েশ্চন নাম্বার 137। মনে রাখবেন, গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে আমরা ব্যাকরণ নিয়মাবলী তাকে কী করে? মুখস্থ করাই। 138। নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? ইয়েস, ভাষা শিখনের ক্ষেত্রে চলে আসছে ভাই, ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ভাষা শিখনের ক্ষেত্রে নিচের কোনটা প্রয়োজন নয়? উৎসাহন মানে মোটিভেশন, আত্মবিশ্বাস, শিখনে বিশেষ ভঙ্গি নাকি অনুবাদ? ভাষা যখন আমরা তাকে শেখাবো তখন আমাদের কোন জিনিসটা প্রয়োজন নয়? 138 বলতে হবে। দেখুন, যদি মোটিভেশন না থাকে তাহলে কিন্তু ভাষা শেখাতে পারবো না। মোটিভেট, শিশুদের প্রথমে কি করতে হবে? মোটিভেট করতে হবে। সেলফ কনফিডেন্স থাকতে হবে, ইয়েস আমি পারবো, আমি পারবো। সেটা যদি সেলফ কনফিডেন্স না থাকে, এবার আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি যদি ভাবেন আমি আর কি পড়েছি, আমি তো আর কিছু পড়িনি, আমি পরীক্ষায় গিয়ে কী পারবো, আমার তো আর কিছু করার নেই, আর কি করবো, যাক পরীক্ষা যাই, এই যে আপনার সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেন, আলটিমেটলি পরীক্ষায় গিয়ে আপনি ঘাবড়ে যাবেন। আরে আপনি মনকে শক্ত করুন না। আরে কি প্রশ্ন আসবে, আমি যা পড়েছি তা, এখনও আমার সময় আছে। যদি পড়ে না থাকি, যে আমাদের বাংলা স্যার বলেছিলেন, আমি বলেছি আপনাদের, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, আমাদের 2টা ম্যারাথন ক্লাস আছে, মাত্র অনেকগুলো ক্লাস আছে আমাদের চ্যানেলে। আমি বলবো যদি সময় পান অবশ্যই দেখবেন। আর যদি আপনারা সময় না পান, 2টা ম্যারাথন ক্লাস আছে। একটা হচ্ছে আমাদের 6 ঘন্টার ম্যারাথন, আর একটা হচ্ছে 2.5 ঘন্টার ম্যারাথন বাংলা ভাষার, ঠিক আছে। আরেকটা আমাদের গ্রামারের ম্যারাথন আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এই গ্রামারের ম্যারাথন টোটাল 3টে ম্যারাথন ক্লাস, একটা বাংলা ব্যাকরণের ম্যারাথন, একটা হচ্ছে আমাদের প্যাডাগজি, 2টা ম্যারাথন, একটা 2.5 ঘন্টার, একটা 6.5 ঘন্টার। এই 3টে ক্লাস যদি আপনারা দেখে নেন তাহলে বাংলা ভাষা খালাস, আপনারা ধরে নিতে পারেন বাংলা ভাষা খালাস। এরপর আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন একটা বা দুইটা আপনারা নিজে নিজে উঠিয়ে আপনারা প্র্যাকটিস করুন। দেখুন 100% আপনাদের প্যাডাগজিতে ভালো নম্বর আসবে। এবং গ্রামারগুলো যদি দেখে নিতে পারেন এবং প্যাসেজ কীভাবে সলভ করতে হয় সেটা ট্রিক্স আপনারা একটা বা দুটা ভিডিও দেখে নিলে আপনারা সেটা সলভ করতে পারবেন, এবং 100% গ্যারেন্টি আপনারা বাংলাতে একটা ভালো নম্বর নিতে পারবেন। এই যে সেলফ কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে। তারপর দেখুন অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। তো লার্নিংয়ের বিশেষ ভঙ্গি থাকতে হবে, কোন ভঙ্গিমে আমি শেখাবো, কীভাবে শেখাবো, এটা আপনাদের জানতে হবে। এখানে অনুবাদ কোনো কাজের নয়, সুতরাং ভাষা শিক্ষার ক্ষেত্রে ট্রান্সলেশন আমাদের কোনো মেথড নয়। সুতরাং এই ক্ষেত্রে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কি অনুবাদ ইজ দ্য রাইট আনসার। 139 প্রশ্ন একটু দীর্ঘ প্রশ্ন হচ্ছে, তাই আমরা কি করি একটু একটু করে আমরা দেখব, একটু করে আমরা দেখি। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? 139। শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ করে দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, মানে এটা পজিটিভ ওয়ার্ড, এটা আর একটা হতে পারে। তবু অপশন দেখি, এখানে অপশন নাম্বার 3 বলেছে মুখস্থ করতে হবে, আমরা কখনো মুখস্থ করাই না, যেহেতু মুখস্থ করাই না সুতরাং অপশন নাম্বার
3 হচ্ছে না। ব্ল্যাকবোর্ড দেখে দেখে সে খাতায় লিখবে, মানে কপি পেস্ট করছে, মানে নকল করছে, এটাও কারেক্ট অ্যান্সার হবে না। তো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার হবে তাদের চিন্তা ভাবনা লেখার সুযোগ করে দিতে হবে, মানে তাকে আমাদের কী করতে হবে, ফ্রি রাইটিংয়ের অপরচুনিটি দিতে হবে, যে তোমার যা ইচ্ছা তুমি তা লেখো, তোমার মাথায় যা আসে, তোমার চিন্তাভাবনা যা আছে তুমি তা লেখো, অর্থাৎ ফ্রি রাইটিং সে যাতে লিখতে পারে সেরকম তাকে আমরা ব্যবস্থা করে দিতে হবে। নেক্সট, শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি? আমরা যখন শিক্ষার্থীর জন্য যে টিএলএম আমরা বাছাই করব, টিএলএম এক কথায় শেষ, টিএলএম বললে আমরা সবাই বুঝি, টিএলএমকে বলা হয় শিক্ষণ উপাদান বা শিক্ষণ উপকরণ, বিভিন্ন নামে জানা যায়। তো এই টিএলএম যখন আমরা বাছাই করব তখন আমাদের কোন বিষয়টা জরুরি হবে? এটি বাজারে সহজলভ্য হওয়া উচিত। ঠিক আছে, এটা দেখুন একটা কথা, এটা কারেক্ট অ্যান্সার কি আপনারা বলুন, তারপরে আমি বলবো। তার পিছনে আরও কিছু আছে নাকি? এই আছে, আচ্ছা ঠিক আছে, উপরেটা দেখা যাচ্ছে না, কোন ব্যাপার নয়। এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত কি? টিএলএম, মনে রাখবেন টিএলএম। এটি অধিক মূল্যবান না হওয়া উচিত। এটি শিক্ষার্থীর নিজের হাতে তৈরি করা উচিত। এটি বিষয় সম্পৃক্ত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। এবার দেখুন, টিএলএম কিন্তু অনেক সময় অনেক ফ্রি টিএলএম হয়, অনেক সময় যেমন একটা পাথরের গুটি দিয়েও কিন্তু আপনি শেখাতে পারেন, এটা কিন্তু ফ্রি। তো এখানে বাজারে সহজলভ্য হবে সেটা কোনো কথা নয়। অধিক মূল্যবান, সেটা তো মূল্যই নেই, সেটা তো ফ্রি অফ কস্টে পাচ্ছি, এটাও ক্যান্সেল। তারপর বলছে শিক্ষার্থী নিজের হাতে তৈরি করবে। আমরা অনেক সময় যে পাথর গুটি দিয়ে যেগুলো শেখাই তাদেরকে, বা গাছের কোনো গাছের যে গুটা থাকে, গুটা দিয়েও কিন্তু আমরা তাকে শেখাতে পারি, বা অনেক কাঠি দিয়েও আমরা অনেক সময় শেখাতে পারি, বাঁশের কাঠি যেগুলো ফ্রিতে পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের জিনিস, গাছের পাতা দিয়েও তাকে আমরা শেখাতে পারি, অর্থাৎ মানে ন্যাচারালি যে সকল উপাদান থাকে সেগুলো থেকে শেখাতে পারি, বা সরকার যে সমস্ত আমাদের অনেক স্কুলে প্রোভাইড করেছে অনেক টিএলএম, সেটা শেখাতে পারি। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের হাতে তৈরি হওয়া উচিত, এটা কখনো সম্ভব হলো না। আলটিমেটলি কারেক্ট আনসার, আমরা যে টিএলএম ব্যবহার করব, যে টপিক পড়াচ্ছি, এই টপিক রিলেটেড টিএলএম হতে হবে, এবং এই টপিকটা এই টিএলএমটা এই টপিকে আমাদের ব্যবহারযোগ্য হতে হবে। সুতরাং বিষয় সম্পৃক্ত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 141 প্রশ্নটা যেহেতু একটু বড়, তাই আমরা কি করছি, আমরা প্রথমে এক এক করে আমরা দেখে নিচ্ছি। দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী রয়েছে, তারা কি করতে পারছে না, তারা ধ্বনি উচ্চারণ করতে পারছে না। ঠিক আছে, তো ধ্বনি উচ্চারণ করতে তাদের কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো নিচের কোন পদ্ধতি আমরা যদি ব্যবহার করি তাহলে তার ধ্বনিগত উচ্চারণ, অর্থাৎ সে উচ্চারণ করতে পারছে না, তার সমস্যাটা দূর হতে পারে। শিক্ষকের উচিত মুখগহ্বর একটা ছাঁচ লাগাবো, মডেল লাগাবো, এটা কোনো কথা নয়। মুখগহ্বরের ছাঁচ সেটা মেডিকেল সায়েন্সের কাজ, আমাদের কাজ নয়, সেটা ক্যান্সেল। শিক্ষিকার উচিত 2-1টা কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন সুর করে বলা, সম্পূর্ণ ধ্বনি সৃষ্টি তোলা, শনাক্তকরণ করা, এটা কারেক্ট অ্যান্সার হতে পারে। পাঠ জুড়ে পড়া, তার অন্তর্গত ধ্বনির ব্যাখ্যা করা যায় না ভাই, আমরা শব্দের ব্যাখ্যা করতে পারি, শব্দের অর্থর ব্যাখ্যা করে ধ্বনিগুলার কীভাবে ব্যাখ্যা করবো সেটা ক্যান্সেল। তাদের বারবার উচ্চারণ এবং অভ্যাস, বারবার উচ্চারণ মানে ড্রিল প্র্যাকটিস, বারবার উচ্চারণ করলে হবে না। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। 2-1টা কার্যপ্রণালী ব্যবহার করবো, যেখানে শব্দ সুর করে বলবো, শব্দগুলো সুরের মাধ্যমে বলবো যাতে করে সে শুনতে আরাম পায়। তারপর সম্পূর্ণ সুরের শব্দের ধ্বনির সৃষ্টি করব। আমরা যখন উচ্চারণ করব তখন সেটা কী হবে, একটু মানে ক্লিয়ার প্রনাউন্সিয়েশন হতে হবে। তো ক্লিয়ার প্রনাউন্সিয়েশনের মাধ্যমে আমরা তাকে শেখাবার চেষ্টা করব, তখন সে এই সমস্যাটা সমাধান হতে পারে, মানে হয়ে যাবে। বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে, সেটি হলো কি? উদাহরণের সাহায্যে নিয়মাবলীতে যাব, এক্সাম্পল টু রুল। বেশ কিছু উদাহরণের সাহায্যে আমরা ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। দেখুন এখানে কি বলেছে, একটি কথা, ইয়েস, একটু মাথায় রাখবেন, এখানে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়, মানে কি এখানে যে রুলগুলো রয়েছে, নিয়মের উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। তো যেখানে আমাদের রুল বা নিয়মের উপর বেশি জোর দেওয়া হবে, নিয়ম, রুল মানে বেশি ফোকাস করে, সেটা হবে কি অবরোহী। আর যেখানে উদাহরণের
দিকে বেশি ফোকাস করা হয় সেটা হবে আরোহী। তো এক্ষেত্রে যেহেতু বলেছে নিয়মাবলীর উপর বিশেষ জোর দিতে হবে, সেটা কারেক্ট আনসার অবরোহী। আপনারা অনেকেই কিন্তু আরোহী দিয়েছেন, দেখুন কারেক্ট আনসার আপনাদের মিস্টেক হয়ে গেছে। কী হলো ভাই, কমেন্ট করছে না কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার আমি বলছি না ভাই। ভাই ভাষা অর্জন আমি জানি না ভাই, ভাষা অর্জন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমি জানি না, আপনারা বলুন 143 কী হবে? তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হতে পারে 143। শিক্ষার্থীরা কিভাবে ভাষা অর্জন করে বা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? বহুত বঢ়িয়া ভাই। স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত অর্থাৎ ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট এর মাধ্যমে ভাষা ব্যবহার করে, ভাষার গঠন শৈলীর বিশ্লেষণ করে, ওই ভাষার সাহিত্য পাঠ করে, ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়। তো কারেক্ট আনসার 143। কারেক্ট আনসার কোনটি হবে? তাড়াতাড়ি আপনারা একবার কমেন্ট করুন, তো তাড়াতাড়ি দেখে নেওয়া যায় কারেক্ট আনসারটা কী হতে পারে। তাড়াতাড়ি বলুন কারেক্ট আনসার বলেছে সবাই? আমি কিন্তু সবার কমেন্টের অপেক্ষায় হবে, তাড়াতাড়ি বলুন। ইয়েস, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অর্থাৎ আমি কি বলেছিলাম, ভাষা অর্জন শিশুরা প্রথমে পরিবার থেকে করে, অর্থাৎ স্বাভাবিক পরিবেশে তারা যে ভাষাটা শুনে ওই ভাষাটা তারা কী করে ভাষা অর্জন করে। কারেক্ট আনসার অপশন নাম্বার 1। এই দেখুন, আমি এইমাত্র যে প্রশ্নটা বলেছিলাম একটু আগে, আগের পেপার 1-এ কিন্তু দুঃখিত, ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু এই প্রশ্নটা ছিল। এবার ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু সেম প্রশ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন L2-তেও কিন্তু সেম প্রশ্ন চলে আসছে ল্যাঙ্গুয়েজ 2-তে। আপনার স্যার সিলেবাসে চেঞ্জ আছে, কোথায় চেঞ্জ ভাই? ল্যাঙ্গুয়েজ 1-এ যে প্রশ্ন আসছে ল্যাঙ্গুয়েজ 2-এ সেম প্রশ্ন আসছে, এখানে আবার সমস্যা কোথায়? নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? আরোহণ, লম্ফন, লিখন নাকি পঠন? তো কারেক্ট আনসার এখানে কী হবে? আগে বলেছিলাম যে ফাইন মোটর স্কিল কখন হবে? আমি আগেই প্রশ্নে বলেছিলাম যখন শিশুরা অনেক কিছু আঁকিবুকি করে, সে কী আঁকিবুকি করছে সে নিজে কিছু বুঝছে না, কিন্তু তার কাছে সেটা কি মিনিংফুল, আপনার কাছে মিনিংলেস। অর্থাৎ এই যে তাকে বলা হয় কি ফ্রি রাইটিং, বা এটাকে আমরা ফ্রি রাইটিং না বলে আরেকটা বলতে পারি, সেটাকে বলে স্ক্রিবলিং। ঠিক আছে, স্ক্রিবলিং, স্ক্রিবলিং। শিশুরা কী করে যখন আঁকিবুকি করে সেটাকে স্ক্রিবলিং বলা হয়, এবং সেই স্ক্রিবলিংয়ের মাধ্যমে, স্ক্রিবলিং হচ্ছে লেখার একটা মাধ্যম, তো সুতরাং এই লিখনের মাধ্যমে তার কী হয়, সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ হয়। সুতরাং এই ক্ষেত্রে 144 কারেক্ট আনসার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। যারা দিয়েছেন ধন্যবাদ। নেক্সট প্রশ্ন দেখি। একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্ন করে? বহুভাষিকতা মানে মাল্টি ল্যাঙ্গুয়েল, যেটাকে তিনি প্রসার করতে চাচ্ছেন মাল্টি ল্যাঙ্গুয়েল, তো সেই মাল্টি ল্যাঙ্গুয়েলটা প্রসার করার সময় তিনি কোন প্রশ্ন করতে পারেন এজ এ টিচার হিসাবে? বেলুন কত উঁচুতে উঠতে পারে? তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম বলো? তুমি কি কোনো পুশ আপ দেখেছ? তুমি কি অক্ষরগুলো লিখেছ? এখানে কোন প্রশ্ন হবে কারেক্ট আনসার? 145। এখানে বহুভাষিকতা মানে মাল্টি ল্যাঙ্গুয়েলিজম আমি প্রসার বিকাশ ঘটাতে চলেছি, মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বহুভাষিকতার, সেটা কারেক্ট অ্যান্সার কী হবে? যদি বলি বেলুন কত উঁচুতে উঠতে পারে, সবাই বলবে টু। সবাই যদি টু বলে, টু 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 টু, তার মানে বেলুন 2 মিটার উঁচুতে উঠতে পারে। একটা জাস্ট ফর এক্সাম্পল, সে টু দিল, এখানে বহুভাষিকতার বিকাশ হলো না, একটা ভাষারই বিকাশ হলো। তোমার কি কোনো পোষা পশু আছে? কেউ হয়তো ইয়েস, কেউ হয়তো নো, হ্যাঁ কিংবা না বলে দিল, ঠিক আছে, হ্যাঁ না, হ্যাঁ না বলে দিল। তুমি কি অক্ষরগুলো লিখেছ? হ্যাঁ না, হ্যাঁ না বলে দিল, এখানে বহু ভাষা হলো না। এবার যদি প্রশ্ন করি তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম বলো, তাহলে কি হবে? যে বাংলা ভাষা আছে সে বাংলায় বলবে তার তরকারির নাম, যে হিন্দি ভাষা আছে তো হিন্দি ভাষায় বলবে তার তরকারির নাম, যে বাচ্চা আমার ক্লাসে আসামিস আছে সে আসামিস ভাষায় তার তরকারির নাম বলবে, যে ভাষা নেপালি আছে সে নেপালি ভাষায় তার ভাষায় তরকারির কী কী নাম আছে সেগুলো বলবে। তো আলটিমেটলি এখানে বহুভাষিকতার প্রসার ঘটছে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপরের প্রশ্ন কী হলো ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ এগুলি কি করে? ছড়া
ছড়া মানে বুঝতে পারছি তো, ছড়া, তো ছড়া মানে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তো ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, ঠিক আছে। তো কারণ কি? কারণ এগুলি কি করে শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার বলার সুযোগ করে দেয়, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণের শিখনে সাহায্য করে, শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং বাক্য গঠনে সাহায্য করে। 146 কারেক্ট আনসার কী হবে? এটা মানে ভাবি, তারপর কারেক্ট আনসার করবো। তাড়াতাড়ি ভাবুন না ভাই, কী ব্যাপার, ভাবুন তাড়াতাড়ি। শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, ওয়াও, কেন অনুশাসনে রাখবে? ক্যান্সেল। কঠিন শব্দ মুঠেই না, আমরা ছড়া মানে নিচের ক্লাসে পড়াতে হবে, ছোটো ক্লাসে কঠিন শব্দ কোথা থেকে চলে আসলো? লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখন কোথা থেকে চলে আসলো? অর্থাৎ শিক্ষার্থীকে তার টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়, ঠিক আছে। এটা কারেক্ট আনসার, সুযোগ সুবিধা, অপরচুনিটি দেওয়া, এটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড, এটা হবে কারেক্ট আনসার। 146 ইজ দ্য রাইট আনসার। এবার দেখি প্রশ্নটা যেহেতু অনেক একটু দীর্ঘ, তাই আমরা কি করব, আগে প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিই, তারপরে আমরা আনসারগুলো দেখব, অপশনগুলো দেখব। 147 শিক্ষক স্থির করলেন, মানে শিক্ষক ভাবলেন বা তিনি মনে মনে স্থির করলেন, তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া, লিসেনিং অ্যাক্টিভিটি, যে কোন বাচ্চা কত ভালো শুনতে পারে, এই ধরনের তিনি একটা অ্যাক্টিভিটি করাবেন। তার জন্য তিনি কী করলেন, শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প বা কাজের পরিকল্পনা করলেন। তিনি জানলেন যে না, আমি তো শ্রবণ তাকে করাবো, তার জন্য আমাকে কিছু টেকনোলজি ইউজ করতে হবে, কিছু মাধ্যম আমাকে, কিছু প্রজেক্ট আমি নিজে সিলেক্ট করতে হবে, যে কীভাবে কী করব, তিনি এগুলো সিলেক্ট করছেন। যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে, যেমন কিছু মানে প্রুফড কোয়েশন, যেগুলো প্রশ্নের পিছনে লজিক আছে বা যুক্তি আছে, বা সেগুলো ম্যাজিক্যাল কোয়েশন হয়, পরীক্ষিত মানে যেটা প্রমাণ আছে। তো এই প্রশ্নগুলো আমি তাদের করব, যাতে করে তারা আগ্রহ মানে বাড়িয়ে ওঠে এবং তাদের আলোচনায় আগ্রহী করে তুলবে। এসি কিসের আয়োজন? এটি শ্রবণের পূর্বের কার্য প্রকল্প, নাকি শ্রবণের সময়, নাকি শ্রবণের পরবর্তী, নাকি শ্রবণ কার্য? একটা কথা মনে রাখুন, আমরা প্ল্যান করছি, শিক্ষক কী করছেন? প্ল্যান করছেন। শিশুদের আমি শোনাবার আগে আমি প্ল্যান করছি যে কীভাবে শোনালে কী হবে, তার মানে সেটা কি? শ্রবণের পূর্বের কার্য প্রকল্প, প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষার ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটা ঠিক নয়? ভাষা শিক্ষার ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটা ঠিক নয়? এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। একটা ক্লাসে যদি আমরা চিত্র বা পোস্টার ব্যবহার করি, তো নিচের কোনটা সঠিক নয়, এই কথাটা বলতে হচ্ছে, তাই তো? সঠিক নয়। এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেবে। এই চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেবে। এটি শিশুদের ক্লাসে একটা কল্পনার জগৎ, ইমাজিনারি ওয়ার্ল্ড গড়ে তুলবে এবং সৃজন শক্তির বিকাশের সুযোগ করে দেবে। এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেবে। তো কারেক্ট আনসার 148, কারেক্ট আনসার কী হবে? একটু ভাবুন, ক্লাসে যদি আমরা চিত্র বা পোস্টার ব্যবহার করি, তাহলে নিচের কোনটা সত্যি নয়? একটু ভাবুন এবং কারেক্ট আনসার তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি ভাই, সবাই ফাস্ট। ইয়েস। বহুত বড়, দেখুন তাড়াতাড়ি করুন, পরীক্ষা নিকটে চলে আসছে, তাই আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করব, সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি। এটি শিশুদের একটা চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেবে। চিত্র দেখে তারা চিত্র থেকে কিছু পর্যবেক্ষণ করতে হবে, এটা কারেক্ট। এটা কী করবে? চিত্র দেখে সে কী করতে পারবে? তার নিজস্ব ভাব প্রকাশ করতে হবে, যে স্যার চিত্রের মধ্যে তো এই দেখাচ্ছে, এটা গরু দেখতে পাচ্ছি, একটা ঘাস দেখতে পাচ্ছি, গরু ঘাস খাচ্ছে, এই ধরনের চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং সেই জিনিসগুলো লেখার সুযোগ পাবে, এটা কারেক্ট। এই শিশুদের মধ্যে কী হবে? একটা কল্পনার জগৎ সৃষ্টি হবে এবং সে সৃজনশীল বিকাশ সহায়ক, এটাও কারেক্ট। ক্রিয়েটিভিটি ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। কিন্তু চিত্র দেখে সে কি শুনতে পাবে? চিত্র দ্বারা কিছু শোনা যায়? আমি যদি কিছু না বলি, শুধু চিত্র দেখাই আপনাকে, তাহলে কি আপনি কিছু শুনতে পাবেন? আপনি কিছু শুনতে পাবেন না। আপনাকে যদি শুনতে হয়, তাহলে অপর কাউকে কিছু একটা বলতে হবে। কেউ কিছু বললে তখন না আপনি শুনবেন। শুধু চিত্র দেখালাম, চিত্র ব্যবহার করলাম, চিত্রটা দেখালাম, তো চিত্র দেখেই কিন্তু আপনি কিছু শুনতে পাবেন না। এখানে শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করবে, এটা ক্যান্সেল। এখানে শ্রবণ দক্ষতা সুযোগ হবে না। ইমার্জেন্ট লিটারেসি স্কিল, ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বা জরুরি সাক্ষরতা স্তর, এই স্তরে লিখনের অন্তর্ভুক্ত কোনটা? বর্ণমালা রচনা, শব্দ লেখা, বাক্য রচনা, নাকি অঙ্কন?
তো জরুরি সাক্ষরতা স্তর বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বলতে আমরা কোন স্টেজকে বুঝি এটা আমার জানতে হবে আগে। ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বলতে শিশুরা স্কুলে ভর্তি হওয়ার আগে, একটা শিশু আনুষ্ঠানিকভাবে তার পঠন শুরু হওয়ার আগে যে সময়টা থাকে এই সময়টাকে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বলে। যখন অনেক ছোট থাকে, স্কুলে এখনো ভর্তি হয়নি, কিন্তু তার ঘরে তার মা বাবা বা কেউ একজন তাকে কী করে কিছুটা গাইড করছে, ও আ ক খ সেগুলো কথা আমরা বলাই না শিশুদের ছোটোবেলায়। তো এই যে সময়, এই সময়কে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো এই স্টেজে লিখনের অন্তর্ভুক্ত কোনটা হবে? এই সময় সে বর্ণমালা রচনা করবে, শব্দ লিখবে, না মেকিং সেন্টেন্স লিখবে, নাকি অঙ্কন করবে? তো কারেক্ট আনসার হচ্ছে অঙ্কন বা ড্রয়িং। তো প্রথমেই তার লেখাটা শুরু হবে কিসে দিয়ে? তার অঙ্কন বা ড্রয়িং দিয়ে তার লেখাটা শুরু হবে। সুতরাং অঙ্কন বা ড্রয়িং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? শিক্ষার্থীর ভাষা ব্যবহারের যে মূল্যায়ন রয়েছে, এই ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটা সর্বাপেক্ষা প্রয়োজনীয়? নজর সারণী, মূল্য নির্ণায়ক মানদণ্ড, পোর্টফোলিও, নাকি পারস্পরিক ভাব বিনিময়? আমরা যে ভাষা ব্যবহারের মূল্যায়ন করব, যে শিশুটা ভাষা ব্যবহার করতে পারছে কি না তার জন্য নিচের কোনটা প্রয়োজন? তো শিশুদের যে কোনো ধরনের আমরা যদি বেসিক্যালি যদি কিছু মূল্যায়ন করতে যাই, তো মূল্যায়ন টুলস বা এভলিউশন টুলস হিসেবে আমাদের পোর্টফোলিও ব্যবহৃত হয় ম্যাক্সিমাম টাইম। তো চেকলিস্ট কি, রেটিং স্কিল কি, পোর্টফোলিও কি, পারস্পরিক ইন্টারাকশন সেটা বাইগোটস্কির যদি থাকতো তাহলে সেটা কারেক্ট আনসার হতো। তো বাইগোটস্কি নাই, সেখানে হয় পারস্পরিক ভাব বিনিময়, সেটা দিচ্ছি না। তো কারেক্ট আনসার হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি পেপার 1-এর প্রশ্ন। এই দেখুন তার অফিসিয়াল সম্পূর্ণ আনসার কি রয়েছে, অফিসিয়াল আনসার কি। তো এবার আমরা পেপার 2, পেপার 2-এর ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 দেখব। আমরা পেপার 1 দেখলাম এতক্ষণ, এবার আমরা পেপার 2 দেখব। ঠিক আছে ভাই, তো পেপার 2-এ কী কী প্রশ্ন আসে দেখুন, একদম সেম সিলেবাস আমি বলেছি। এই যে টপিকগুলো আমরা পেয়েছি এই সেম টপিকগুলো কিন্তু আমরা এখানে আবারও পাবো। তো আমরা যাই প্রথমে প্যাসেজে, দুঃখিত প্যাসেজে যাব না, প্যাসেজ তো দেখে নিয়েছি, প্যাসেজ আমরা আজকে করছি না। আমরা যাব প্যাডাগজিতে। 106 কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করবেন। কী হবে ভাই, তাড়াতাড়ি আনসারটা বলুন তো, কারেক্ট আনসার কী হতে পারে? প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ব্যাকরণ আছে। এটা নিয়মচালিত, রাজ্যচালিত, কেন্দ্রচালিত, না লিপিচালিত? তো কারেক্ট আনসার, যেহেতু প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ব্যাকরণ আছে, তার মানে সেটা নিয়ম চালিত। প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব নিয়ম আছে। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষা কোনটা? ত্রিভাষা নীতি অনুসারে আমরা জানি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদের আছে। তো ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষা কোনটা? পুরো দেশে এক ভাষা, কেবলমাত্র সংস্কৃত, হিন্দিভাষী বা হিন্দি অতিরিক্ত অন্যভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক, নাকি যে কোনো একটা বিদেশি ভাষা? পুরো দেশে এক ভাষা, সেটা ত্রিভাষা হয় না। কেবলমাত্র সংস্কৃত হবে না, অন্য ভাষা হতে পারে, বিদেশি শব্দ আসে না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। হিন্দিভাষী এবং হিন্দি অতিরিক্ত অন্যভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক। ঠিক আছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আচ্ছা, একজন শিক্ষিকা কি করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে, তিনি কি করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটা পোস্টার ক্লাসে এনে দেয়ালে লাগিয়ে দিলেন। ঠিক আছে, একজন শিক্ষিকা কী করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে ছাত্রদের বলেন যে তোমরা এই পোস্টারটাকে খুব মনোযোগ সহকারে ভালো করে তোমরা দেখতে থাকো, এবং এ বিষয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। যে ওইটা দেখে তোমরা কি বুঝলে, একটা ছোট্ট অনুচ্ছেদ তোমরা লেখো। এখানে ভাষা কর্তৃক ব্যবহৃত এই যে পোস্টার, এই পোস্টারটা কি? এটা একটা বিশ্বস্ত উপাদান, নাকি সংহত উপাদান, নাকি যথোপযুক্ত উপাদান, নাকি অব্যবহার্য উপাদান?
1 নম্বর দেখি ভ্যালিড ম্যাটেরিয়ালস বলে আমাদের কোনো কিছু হয় না, এটা কেটে দিন। আর ওয়েস্ট ম্যাটেরিয়ালস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা কি সেখানে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও যে পোস্টার, এটাকে আমরা ফালতু লাগিয়েছিলাম, জাবড়া করেছিলাম? জাবড়া তো করিনি, সেটা ওয়েস্ট হয়নি। সুতরাং সেটা তো আমাদের মানে কি বলো, ওয়েস্ট হওয়ার তো কোনো কথা নয়, অপরিহার্য সেটা হওয়ার কথা নয়, ব্যবহার্য। তো এটা কারেক্ট আনসার হচ্ছে, এটা একটা কি রিসোর্স বা অথেন্টিক ম্যাটেরিয়াল, এটা বিশ্বস্ত উপাদান। যে উপাদানটা দেখে তোমরা জিনিসটা ভালো করে বুঝে তারপর তোমরা এই কার্যটা করো, সুতরাং এটা একটা বিশ্বস্ত উপাদান বা অথেন্টিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বতঃস্ফূর্ততা এর অর্থ কি? স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ততা আমরা যেটা বলে থাকি, নির্ভুল লিখন, ব্যাকরণের নিয়মাবলী, স্পষ্ট ব্যাখ্যা এবং ব্যবহার, বাক্যের নির্ভুল উচ্চারণ, নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা। স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে বিন্দাস, আমরা বিন্দাস করব। তো নিজেকে প্রকাশ করার জন্য বিন্দাস বলবো, বিন্দাস পড়বো, বিন্দাস লিখবো, দ্যাট ইজ কল্ড স্বতঃস্ফূর্ত, মানে আনন্দের সহকারে পড়া, সানন্দে। স্বতঃস্ফূর্ত মানে আনন্দে কোনো কিছু করা। পঠনের নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন পদ্ধতি নিচের কোনটির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে? আনসারটা এখান থেকে হবে নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন। এটাকে বলা হবে কি? বটম আপ অ্যাপ্রোচ, ছোট থেকে বড়র দিকে যাব, ঠিক আছে? বটম আপ অ্যাপ্রোচ, এটাকে আমরা বলবো কি? বটম আপ অ্যাপ্রোচ। তো বটম আপ অ্যাপ্রোচের মধ্যে, বটম অ্যাপ্রোচ মানে কি? প্রথমে ছোট থেকে আমরা কি করব? বড়র দিকে যাব। তো এখানে সবচেয়ে ছোট কি আছে? সবচেয়ে ছোট আছে আমাদের কি? ধ্বনি। সবে শুরু হয় কি দিয়ে? আমাদের ধ্বনি দিয়ে। তো ধ্বনির পরেই আমরা কোথায় যাব? ধ্বনির পরেই আমরা যাব অক্ষর বা লেটারে। তারপর এর পরে প্রথমে এ আসবে, তো প্রথমে এই অপশনে এটা কেটে দিই। তারপর কি? তারপর আমাদের ই আসবে, সুতরাং এই দুটো অপশন আমরা কেটে দিই। তো আনসার আলটিমেটলি আমাদের অপশন নাম্বার 3 ক্যান্সেল হলো, আর 3 কারেক্ট হলো। তো 3 কারেক্ট কেন হলো একটু দেখি। বটম আপ অ্যাপ্রোচ সম্বন্ধে একটু জানি। প্রথমে আমাদের ধ্বনি মানে সবচেয়ে ছোটো যে জিনিস সেটা আসলো, ছোটো একক। তারপর আমাদের লেটার আসবে, তারপর আমাদের সিলেবল আসবে, তারপর আমাদের ওয়ার্ড আসবে, তারপর আমাদের সেন্টেন্স আসবে, ঠিক আছে? আর সেন্টেন্সের পরে আরও আসতে পারে, সেন্টেন্সের পরে কী আসবে? অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদের পরে কী আসবে? সম্পূর্ণ গল্প আসবে, গল্পের পরে কী আসবে? একটা বই আসবে, তো বইয়ের পরে কী আসবে? একটা গ্রন্থ আসবে। অর্থাৎ ছোটো থেকে অনেক বড় আকারে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? বটম আপ। আর টপ ডাউন হলে কী হবে? ঠিক তার উল্টোটা হবে। প্রথমে বড়র থেকে শুরু হবে, প্রথমেই হবে সি, সবচেয়ে বড় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের পর আমরা কোথায় যাব? তারপর আমরা যাব শব্দে বা ওয়ার্ডে, সি পরে আসবে ডি, তারপরে আসবে কি? আমাদের সিলেবল, তারপরে আসবে আমাদের অক্ষর, তারপরে আসবে সাউন্ড, মানে ঠিক বিপরীত হবে টপ ডাউনের ক্ষেত্রে। টপ ডাউন মানে বড় থেকে নিচে যাব, আর বটম আপ মানে কি? ছোট থেকে বড়র দিকে যাব। এখানে বলেছে বটম আপ মানে নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন মানে কি, আর যদি ঊর্ধ্ব নিম্ন বলে তখন সেটা হবে কি? টপ ডাউন। জিনিসটা একটু বুঝে নেবেন। 111 প্রশ্নটা একটু দীর্ঘ, তাই আমরা একসঙ্গে পারছি না, আমরা একটু টুকরো টুকরো করে আমাদের দেখতে হবে। 111 সামাজিক ভাব বিনিময়। তো সামাজিক ভাব বিনিময় মানে ভাইগোটস্কি কথা। তো ভাইগোটস্কির এই নিয়মগুলির নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? এইগুলা কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? এইগুলো আমাদেরকে একটু বলতে হবে। 111 ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধজ্ঞানের বিকাশের প্রয়োজন এবং বোধগম্যতার একটু দূরস্থের ব্যবহার। পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়ে শেখা সম্ভব। ভাষা শেখা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। তো এখানে দেখুন কি বলেছিল আমাদের? পারস্পরিক ভাব বিনিময়, সামাজিক ভাব বিনিময় বা সোশ্যাল ইন্টারাকশন। এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 4। ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সঙ্গে আলোচনা। আমরা সামাজিক ভাব বিনিময় মানে কি? সামাজিক মানে সোশ্যাল, মানে একজনের সঙ্গে আরেকজনের কথা বলা। সুতরাং এখানে ঠিক আছে, একজনের সঙ্গে আরেকজন আলাপ আলোচনা করলাম, তারপর তার কিছু সুযোগ প্রয়োজন, কোনো কিছু যা জানলাম না সেটা জানার চেষ্টা করলাম, তো আলাপ আলোচনা বা ডিসকাস পেলাম, সেটা আমাদের এই ক্ষেত্রে মোস্ট পজিটিভ ওয়ার্ড এবং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। অনুমান বা প্রেডিকশন একটা সহ দক্ষতা হিসাবে কার? প্রেডিকশনটা সাব স্কিল। এটা কিসের সাব স্কিল? আমাদের স্কিল 4টা আছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। তারপর তার প্রত্যেকটা আরেকটা সাব স্কিল আছে।
তো প্রেডিকশনটা কার সাব স্কিল সেটা মনে রাখবেন। অনুমান বা প্রেডিকশন সেটা হচ্ছে কি আমার কার বাই 112। দেখি মনে আছে কিনা না, কনসেপ্টের ক্লাসে কিন্তু বলেছিলাম। এটা হচ্ছে রিডিং। রিডিংয়ের সাব স্কিল হচ্ছে কি প্রেডিকশন। এই দেখুন প্রেডিকশন বানানটা যদি আমি লিখি প্রেডিকশন, এখানে পিটা কেটে দিন তাহলে দেখুন রিডিংটা চলে আসছে। সুতরাং প্রেডিকশন হচ্ছে রিডিংয়ের একটা সাব স্কিল, ঠিক আছে। আর ড্রাফটিং হচ্ছে রাইটিংয়ের একটা সাব স্কিল, ঠিক আছে। ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র ভাষা শিখে তখন তাদের ভাষা শেখার যেটা উৎসাহ সেটা কি হয়, স্বকীয়, পরকীয়, কর্মকেন্দ্রিক না হোম কেন্দ্রিক, ইনসেন্ট্রিক, এক্সিস্টিং নাকি জব সেন্ট্রিক নাকি ইগো সেন্ট্রিক। 113 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। ভালো চাকরি পাওয়ার জন্য একটা ভাষা সে শিখে তার ভাষা শেখার উৎসাহটা হলো কি পরকীয়, মানে সে নিজের জন্য শিখছে না, যে কোনো কিছু আমাকে পেতে হবে তাই মজবুরি, বিপদে পড়ে আমাকে কিন্তু করতে হচ্ছে। তো বিপদে পড়ে যদি কিছু করতে হয় তাহলে সেটা হবে কি পরকীয়, ঠিক আছে। এটা হচ্ছে পরকীয়তার উৎসাহ। কেমন? একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। একটা কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একটা শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। কিসের সুযোগ দেওয়া? মূল্যায়ন, অনুকরণ, ভাব বিনিময় নাকি ভুল কম করার। একটা কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসটা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা, যে শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। কিসের সুযোগ দিতে হবে? 114 ইন্টারেক্ট করার বা ভাব বিনিময় করার, অর্থাৎ শিক্ষকের সঙ্গে ছাত্রের যেটা কথোপকথন ইন্টারেকশন সেটাকে সুযোগ দিতে হবে। সুতরাং ভাব বিনিময়টা কারেক্ট আছে। শিক্ষার্থী যদি আমার সঙ্গে ভাব বিনিময় না করে, সে যদি আমার সঙ্গে কথাবার্তা না বলে, তাহলে কোন পয়েন্টটা সে বুঝতে পারলো, কোন পয়েন্টটা সে বুঝতে পারলো না, এই জিনিসগুলো আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভাব বিনিময় বা ইন্টারেকশন ইজ দ্য রাইট আনসার। একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে বা ইনক্লুসিভ ক্লাসরুম, আমরা যারা ইনক্লুসিভ ক্লাসরুম জেনেছি কনসেপ্টের ক্লাসে আমরা পারবো, আর যারা জানেনি তারা ऑप्शन देखे करेक्ट आंसर एकदम यू सॉल्व कर दो, यू अभी सॉल्व करना है दोस्तों। तो चलिए इस आंसर क्या होगा कमेंट बॉक्स में जरूर बता दीजिए। একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? ইনক্লুসিভ ক্লাসরুমে যখন শিক্ষণ হয় তখন একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত। ওয়াও। বিভিন্ন শিক্ষণ কৌশলী ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়া তাদের সাহায্য করা উচিত। প্রিন্সিপালকে অনুরোধ জানানো যে আরেকজন বিশেষ ভাষাবিদ কথাবার্তা বলেন, প্রিন্সিপালকে এই ধরনের কোনো ভাষাবিদ হলে না, এই বিষয়ে নিশ্চিত করা যাতে তারা বিদ্যালয়ে 6 ঘন্টা শান্তভাবে থাকে। তাতে কি হলো? তো কারেক্ট আনসার কী হবে? 115। এটা কারেক্ট আনসার। মেধাবী ছাত্ররা দুর্বল ছাত্রদের খেয়াল রাখবে। তাহলে আমি শিক্ষক কেন এসেছি? আমি তো শিক্ষক কোন কাজের জন্য? আমি কোনো কাজের জন্য না, তো আমি অক্রিয়। তো শিক্ষক কখনো অক্রিয় হয় না, প্যাসিভ হয় না। শিক্ষকও অ্যাক্টিভ, স্টুডেন্টও অ্যাক্টিভ। দ্যাট ইজ কল ইনক্লুসিভ এডুকেশন। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করতে হবে যেটা আমাদের শিক্ষণ প্রক্রিয়ায় তাদেরকে শেখাতে আমার সাহায্য করবে। ঠিক আছে, নেক্সট। ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভাষার দক্ষতার জন্য কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্স পিন করুন ভাই। ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সঠিক উচ্চারণে পাঠ করা, পাঠ্যপুস্তকের একদম শেষে দেওয়া পাঠ্য বিষয়ভিত্তিক অনুশীলনের সমাধান করা, যথাযথতা এবং সাবলীলতার বিকাশ ঘটানো, সস্তা অথবা বিনামূল্যে শৈক্ষিক উপকরণ ব্যবহার। 116। তো এটা কারেক্ট আনসার কী হবে? আমরা সবাই জানি একটা ভাষা দক্ষতা কী হতে হবে? একটা অ্যাকুরেট হতে হবে, অর্থাৎ তার অ্যাকুরেসি থাকতে হবে এবং তার একটা ফ্লুয়েন্সি থাকতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে যথাযথতা এবং সাবলীলতার বিকাশ ইজ দ্য রাইট আনসার।
একজন সফল ভাষা শিক্ষক কী করবেন? একজন সাকসেসফুল ভাষা শিক্ষক তিনি কী করবেন? শিক্ষকের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন, দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবেন। একজন ভাষা শিক্ষক কী করবেন? যেহেতু ভাষা শিক্ষক তিনি, যেহেতু বর্তমান যেটা এডুকেশন সিস্টেম, এটা আমাদের কী ধরনের এডুকেশন সিস্টেম? এটা হচ্ছে আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কথাটা মাথায় রেখে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা দিন তো কমেন্ট বক্সে। কী হবে দেখি তো কী হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে আমরা শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবো, মানে শিক্ষার্থীকে কথা বলতে দেবো না, সেটা কথা নয়। দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবো। কমাবো কেন? এই যে দলগত কর্ম বা যৌথ কর্ম বা সবাই মিলে তোমরা কাজ করো, সেই জিনিসটা আমাদের বাড়িয়ে দিতে হবে, সেটা ক্যান্সেল। আর শিক্ষক কথা বলার সময় বাড়িয়ে দেবেন, তো শিক্ষক কথা বলার সময় বাড়িয়ে দেবেন না, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে বেশি করে কথা বলতে পারে এইটার সুযোগ করে দেবেন, অর্থাৎ শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন। যারা আপনারা অপশন নম্বর 2 দিয়েছেন 100% কারেক্ট ভাই, ধন্যবাদ আপনাদের। আর যারা দিতে পারেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নেক্সট প্রশ্ন দেখি। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? মুদ্রণ সমৃদ্ধ যেটা পরিবেশ, এটা নিচের কোন দুইটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? বিদ্যালয় শ্রেণীকক্ষ, নাকি পঠন স্বীয়, নাকি সাক্ষরতা ভাষা, নাকি সেলফ পিয়ার স্বীয় সঙ্গী? আমাদের এখানে প্রিন্টেড ম্যাটেরিয়ালস থাকতে হবে, প্রিন্টেড ম্যাটেরিয়ালস। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ বলেছে, মনে রাখবেন প্রিন্টেড ম্যাটেরিয়ালস। লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা হবে কারেক্ট আনসার। এইগুলা সাক্ষরতা, লিটারেসি, আমরা লিটারেসি একটা সাহিত্য আছে, ল্যাঙ্গুয়েজ ভাষা, ভাষারও একটা যদিও তার সাংকেতিক ভাষা হয় তবুও তার একটা জেনারেলি সেটা প্রিন্টেড ভাষা আমরা পাই। সুতরাং কারেক্ট আনসার এই দুইটা হচ্ছে অত্যাবশ্যক উপাদান, লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ। উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কী বোঝায়? উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কী বোঝায়? অধিক ভাষা শিখন, শিশুর ভাষার প্রতিটি শব্দের সমান জোর দেওয়া, পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখন, একটি কৌশল হিসাবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। তো উৎস হিসাবে মাল্টিল্যাঙ্গুয়াল বা বহুভাষিকতা হবে কি একটা কৌশল হিসাবে বা স্ট্র্যাটেজি হিসাবে আমরা কি করতে পারি? শিক্ষার্থীর ভাষা ব্যবহার করতে পারি। অঙ্কিত তোমার ক্লাসে একটি দৃষ্টি শক্তিহীন শিক্ষার্থী, দৃষ্টি শক্তি মানে সে দেখতে পায় না, তো দেখতে পায় না তার জন্য আমরা কী করবো? ব্রেইলি সিস্টেম আমরা চালু করব। তো যেহেতু ব্রেইলি সিস্টেম আমরা চালু করব, সেই জন্য ভাষা শিক্ষক তুমি কী করবে? এটা আমরা অপশনগুলো আমরা দেখি, 120-এর কারেক্ট আনসার কী হবে? অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো। বিভিন্ন ধরনের কর্ম প্রকল্প, একটা আমরা যে চৌকে দেখতে পাই না তার জন্য কিন্তু ক্লাস হচ্ছে, মাথায় রাখবেন। বিভিন্ন ধরনের কর্ম প্রকল্প অভ্যাসের উপর জোর দেব। আচ্ছা, তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ ব্যবহার করবে। দৃশ্য উপকরণ মানে সেটা দেখা যায় উপকরণ, তো সে চৌকে দেখতে পাচ্ছে না, তো দৃশ্য উপকরণ দিয়ে কী করব? নানা ধরনের অঙ্গিভঙ্গি করব, দৈহিক ভাষার ব্যবহার করব, গেস্টার পশ্চার করব, বডি ল্যাঙ্গুয়েজ দেখাবো। তো সে চোখেই দেখতে পাচ্ছে না, সো আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে কী করে বোঝাবো? সেটা হবে না। সুর দিয়ে এবং বিরাম চিহ্নের সহকারে স্পষ্টভাবে বলবো, সুর দিয়ে আমি তাকে পড়বো যাতে করে সেই জিনিসগুলো খুব ভালো করে শুনতে পায় এবং উপাদানগুলো স্পর্শ করাবো। ইয়েস, রাইট। আমরা যারা চোখে দেখতে পাই না, দৃষ্টি প্রতিবন্ধী যারা শিক্ষার্থী তাদের কী করে? আমরা স্পর্শ করাই, অর্থাৎ ব্রেইলি সিস্টেমে আমরা তাকে স্পর্শের মাধ্যমে সে শিখতে পারে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল ল্যাঙ্গুয়েজ 1-এর আমাদের প্রশ্ন, এইগুলা সবগুলা ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। তো এবার আমরা দেখব পেপার 2-এর যে ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্নগুলো, এই ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্নগুলোতে আমাদের পাড়া যে কী কী প্রশ্ন এসেছিলো আমরা এবার সলভ করব। এবার দেখুন প্রশ্ন কি বলেছে, খুব তাড়াতাড়ি দেখি। একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকা
শিক্ষার্থীদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, যেমন সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য এবং বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলিকে প্রদত্ত একটা নির্দিষ্ট বাক্যে লিখতে বললেন। এটি কিসের উদাহরণ? আমি আগেই বলেছিলাম এই ক্লাসের শুরুতে যে যখন আমরা গ্রামার ব্যাকরণ কীভাবে শেখাবো, আমরা ব্যাকরণ শেখাবো প্রসঙ্গক্রমে ব্যাকরণ, ঠিক আছে? তো যখনই আমরা তাকে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখাবো, তার মানে প্রত্যেকটা পাঠ্যপুস্তকের পিছনে কিছু ভাষা বিচার বলে দেওয়া থাকে, এখানে কিছু গ্রামার থাকে। তো এই গ্রামারগুলো আমরা তাকে শেখাবো, যে পাঠের পিছনে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো তাকে আমরা এইভাবে শিখিয়ে যাব কন্টিনিউয়াসলি। তো এখানে কি করা হচ্ছে, তিনি তাকে একটা পাঠের পিছনে তিনি দেখলেন, একটা অধ্যায়ের পিছনে দেখলেন যে বিশেষ্য পদের প্রকারভেদ নিয়ে রয়েছে, তিনি এইগুলা শেখাতে চাচ্ছেন। এখানে কি করছেন, ব্যাকরণের নিয়মাবলী টুসে শেখাচ্ছেন, মানে ক্রেমিং মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা কারেক্ট আনসার কখনই হবে না। গ্রামার টিচিং এখানে হচ্ছে না। গ্রামার ট্রান্সলেশন এখানে কি করে হচ্ছে সেটা সম্ভব না, কারেক্ট আনসার বিষয়ভিত্তিক ব্যাকরণ, অর্থাৎ গ্রামার ইন কন্টেক্সট, অর্থাৎ এই বিষয়ের মধ্যে এই অধ্যায়ের মধ্যে এই বিষয়ের মধ্যে যে গ্রামার আছে তিনি ওই গ্রামারটা তাকে শেখাতে চাচ্ছেন, দ্যাট ইজ কল্ড গ্রামার ইন কন্টেক্সট বা বিষয়ভিত্তিক ব্যাকরণ, বা আমরা যদি বলি তাহলে প্রসঙ্গভিত্তিক ব্যাকরণ বা প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখন। নেক্সট, নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া, সাবকনসিয়াস প্রসেস, এবং শিশুরা এটি সংযোগ সাধন করতে শুরু করে? অর্থাৎ সাবকনসিয়াস প্রসেসে কোনটা হয়, ভাষা শিখন, ভাষা অর্জন, দ্বিতীয় ভাষা, নাকি ভাষাতাত্ত্বিক পারদর্শিতা? অনেক ইজি কোয়েশ্চন। দ্বিতীয় ভাষা মানে কি, ভাষা শিখন, দুটো কিন্তু একই কথা। দ্বিতীয় ভাষাকে আমরা কি করি, দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে এই ভাষাটাকে আমরা কি করি, ল্যাঙ্গুয়েজ লার্নিং করি। তার মানে দুটো একই কথা, সেটা হলো না। আর প্রথম ভাষা মানে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমরা কি করি, অবচেতন মনে করি বা সাবকনসিয়াস প্রসেসে করি বা সাবকনসিয়াস মাইন্ডে করি। আমরা কোন সময় কোন কথা শিখে নেই সেটা আমরা নিজেই জানি না, অর্থাৎ সেটাকে সাবকনসিয়াস প্রসেসে আমরা ভাষাটা অর্জন করি। দেখুন, ভাষা অর্জন কিন্তু আমাদের পেপার 1-এও এসেছিল, ল্যাঙ্গুয়েজ 1-এও ছিল, ল্যাঙ্গুয়েজ 2-তেও ছিল, পেপার 2-এর ল্যাঙ্গুয়েজ 1-এও ছিল এবং ল্যাঙ্গুয়েজ 2-তেই ছিল। তো এই ধরনের টপিক কিছুটা আছে, সবগুলোই টপিক আপনারা দেখবেন, আজকের সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন, ঠিক আছে? বুঝতে পারবেন যে কোনো অবস্থাতেই যে পেপার 2 যদি আমি হই তাহলে পেপার 1-এর ক্লাসগুলো দেখব না, সেটা আমার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, সেটা আপনি ছেড়ে দিন। একজন শিক্ষিকা হিসাবে তুমি কিভাবে পঠনকে উৎসাহিত করবে? দেখুন, এটা আমাদের অপশন দেখতে হচ্ছে না, অপশন না দেখেই আমরা কারেক্ট আনসার বলবেন কিভাবে। এখানে কেবল শব্দটা নেগেটিভ, মুখস্থ শব্দটা নেগেটিভ। তো তিনটা অপশনে যদি আমাদের তিনটা নেগেটিভ হয়ে যায়, তার মানে কারেক্ট আনসার আমাদের 100% হবে অপশন নাম্বার 3। কী আছে প্রশ্ন, কী আছে উত্তর, সেটা আমরা দেখলাম না, আলটিমেটলি পজিটিভ এবং নেগেটিভ আনসার পয়েন্টগুলো দেখে আমরা সলভ করলাম। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে পজিটিভ এবং নেগেটিভ কোনগুলো ওয়ার্ড। কিছু শব্দ আছে যেগুলো মোস্ট পজিটিভ, দেখলেই কারেক্ট আনসার হওয়ার চান্স আছে, আর কিছু শব্দ আছে যেগুলো দেখলে সেগুলো কারেক্ট আনসার হবে না, সেটা একটু মাথায় রাখবেন। শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর যখন আমরা মূল্যায়ন করব, এই ক্ষেত্রে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? শিশুটির অঙ্গভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলে। আবারও মুখস্থ রে, আরে ভাই আবারও মুখস্থ মানে কেটে দিন, কেন আপনি মাথা ঘামাচ্ছেন? অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করবেন। ভাষা শিখন স্তর করছি, মাতৃভাষায় অনুবাদ করব, সেটা কী ধরনের কথা? আর কবিতা থেকে কাব্যিক উপাদান মাস্টার ডিগ্রি আমি ক্লাস করছি নাকি যে কাব্যিক উপাদান খুঁজবো? আরে আমি প্রাইমারি স্কুলে পড়াচ্ছি, যেখানে কাব্যিক উপাদান আমি মাস্টার ডিগ্রি একদম গ্র্যাজুয়েট লেভেলে যদি যাই তখন আমি কাব্যিক উপাদান, কাব্যিক শৈলী খুঁজবো। এবার আমি প্রাইমারি ক্ষেত্রে এগুলো খোঁজার আবার কী দরকার? এটাও ক্যান্সেল। আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সে
ভাষাগুলো খুব ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে, মূল্যায়ন করতে পারবে। সুতরাং দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ এবং সে বাক্যগুলি, বাক্যাংশ এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা বিশেষ বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেই ব্যাখ্যা করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি? 140। প্রথমে সে কী করলো? শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ, প্রথমে সে অর্থগুলা বুঝলো, অর্থ মিনিং। তারপর সে কী করলো? বাক্য। আচ্ছা, আমরা বাক্য থেকে শুরু করি সেন্টেন্স। দেখুন, প্রথমে আমরা কী গেলাম? সেন্টেন্সে গেলাম। প্রথমে বাক্য আছে, তারপর বাক্যাংশ, বাক্যাংশ মানে তারপর আমরা কী গেলাম? ফ্রেজে গেলাম। তারপর আমরা কী গেলাম? এইগুলো দিয়ে একটা বার্তা গ্রহণ করলো, মানে একটা কী হলো? অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ গঠন হলো, তাই তো। তো সেন্টেন্স, তারপর ফ্রেজ, তারপর প্যারাগ্রাফ, মানে কি হলো? ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে, তাই তো। তো যখন ছোটো থেকে বড়োর দিকে যাবে তখন সেটা কি হবে? টপ ডাউন সাব স্কিল বা ঊর্ধ্ব নিম্ন সহদক্ষতা বলতে পারি। এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 আমাদের হয়ে গেল কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বাকি আমরা দেখলাম না। তারপর দেখি শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? শিক্ষার্থীর ভাষা বিকাশের বা প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? আমরা যখন ফিডব্যাক জানাই, তো ফিডব্যাক জানানোর সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় আমাদের দেখতে হবে। একজন শিক্ষিকার তৎক্ষণাৎ শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিত করা উচিত। 141 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো? একজন শিক্ষিকার তৎক্ষণাৎ ভুল, তৎক্ষণাৎ আমরা কখনো ভুল চিহ্নিত করি না, সেটা বারবার বলা হচ্ছে। তাকে একটা প্যারাগ্রাফ দিলেন, তাকে সম্পূর্ণ প্যারাগ্রাফটা শেষ করতে দিন, ঠিক আছে? তারপর আপনি তার কোথায় ভুল রয়েছে সেগুলো আপনি ডিসকাস করুন। শিক্ষিকা কেবলমাত্র নেগেটিভ ওয়ার্ড, এই অপশনটা আর দেখার প্রয়োজন নাই। তারপর দেখি, ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলির উল্লেখ করাটা পছন্দ করে না, এইভাবে শিক্ষিকা ভুলগুলো অগ্রাহ্য করবেন। আপনি তাদের ভুলগুলো যদি অগ্রাহ্য করেন তাহলে আপনি শুধরাবেন কী করে? সুতরাং অপশন নাম্বার 4 হচ্ছে না, তো আলটিমেটলি অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন, যে তারা ভুল যেগুলো করলো সেগুলো আপনি যদি বিশ্লেষণ করেন যে সেগুলো কেন ভুল হলো, তাহলে পরবর্তী সময় সে আর ভুলগুলো করবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন। মাতৃভাষা অনুপ্রবেশের ফলে তাদের ভুলগুলি অগ্রাহ্য করবেন, ঠিক আছে? তো এই হলো কথা। তারপর আমরা দেখি মাতৃভাষায় যখন অনুপ্রবেশ হবে, যেমন ডাইরেক্ট মেথডে আমরা মাতৃভাষা অনুপ্রবেশ হয় না, তো এই দিক দিয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে, তার মানে কি? পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এই কথাটার অর্থ আমরা কি বুঝি? 142 পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে কি বোঝায়? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চতর শিক্ষণ প্রদান, পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যক নয়, পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর শিক্ষার্থীর বোধগম্যতার স্তরের অতিরিক্ত হয়। তো 142 কারেক্ট আনসার কী হবে? পাঠ্যপুস্তক বাইরে গিয়ে মানে পাঠ্যপুস্তক তো আছে, তো পাঠ্যপুস্তক ছাড়াও আমরা অন্য কিছু একটা উপকরণ ব্যবহার করে ছাত্রদেরকে বোঝাতে পারবো। যেমন পাঠ্যপুস্তকে আমার যদি একটা ক্লাস থাকে 3টা মাছের কাহিনী, তো 3টার মাছের কাহিনী বোঝাতে গেলে প্রথমে আমাকে বাজারে নিয়ে যেতে হবে। বাজার থেকে তার বাবা যে মাছ কিনে আনে সে মাছ দেখছে কি না না, এই যে পাঠ্যপুস্তকের বাইরে আমি তাকে বাজারে নিয়ে চলে গেলাম, বাজার থেকে তার ঘরে রান্নাঘরে নিয়ে চলে আসলাম, বা কোনো একটা পুকুরে নিয়ে চলে গেছিলাম, বা কোনো একটা ফিশারিতে নিয়ে চলে গেলাম যেখানে মাছ আছে, ঠিক আছে? এই যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে অতিরিক্ত উপকরণ ব্যবহার করলাম, দ্যাট ইজ নোন এজ পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে। ভাষার একটা অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের পাঠও পড়াবেন। শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। দেখুন, আমি যে ম্যারাথন ক্লাসগুলো বলেছিলাম, এই যে কয়েকটা টপিক বর্তমানে দেখতে পাচ্ছি, এই সবগুলো টপিক কিন্তু আমার 2.5 ঘন্টার যে ম্যারাথন ক্লাস, এই 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসে কিন্তু অ্যাভেলেবেল।
এই যে বর্তমানে যে টপিকগুলো ডিসকাস করছি, আগে যে প্রশ্নগুলো ডিসকাস হয়েছে এইগুলা এই 6 ঘন্টার ম্যারাথনের মধ্যে রয়েছে সবগুলা। আর এই যে প্রশ্নগুলো যেগুলো এই যে ছোটোখাটো পয়েন্ট যেগুলো রয়েছে, যেমন আপনি একটা ভাষায় ক্লাস করছেন, তারপর যদি আপনি এখান থেকে যদি দেখেন যে অন্য একটা ভাষা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান বা অন্য একটা সাবজেক্ট চলে আসছে, তখন আপনি কি করবেন, কারেক্ট আনসার কী হবে, বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজ মানে কি, সেগুলো আসলে কি হবে, বা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ আসলে কী হবে, টপ ডাউন বটম আপ হলে কি হবে, এই সবগুলো ডিটেলস আমার 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসে রয়েছে। তো আপনারা যারা এখনও আমার 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসটি দেখেননি বা 6 ঘন্টার ম্যারাথন ক্লাসটি দেখেননি, আমি অনুরোধ করবো এই ক্লাসটি শেষ হওয়ার পর আপনারা অবশ্যই ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিন। আর যদি আপনাদের চ্যানেলে পেতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন, আমি আপনাদের দিয়ে দেব। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। কেমন? তো এই যে একটা বিষয় পড়াবার সময় আমি যদি অন্য বিষয় আমার মধ্যে চলে আসে, সেখানে বিজ্ঞান বা সমাজবিজ্ঞান যদি আমার মধ্যে চলে আসে বা অন্য যে কোনো সাবজেক্ট আসতে পারে, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। এটা মাথায় রাখবেন। একটা ভাষার ক্লাস করছি, অর্থাৎ একটা বিষয়ের ক্লাস করছি, ক্লাস করতে করতে যদি অন্য ভাষা আমার মধ্যে চলে আসে বা অন্য ভাষায় গিয়ে আমাকে বোঝাতে হয়, তখন এই ক্ষেত্রে হবে কারেক্ট অ্যান্সার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থী সমর্থ হয়। কিসের মাধ্যমে সমর্থ হয়? 144। দেখুন, পজিটিভ ওয়ার্ড আমরা খুঁজব, বাস্তব জীবন, রিয়েল লাইফ সিচুয়েশন। যেখানে বাস্তব জীবন বা রিয়েল লাইফ সিচুয়েশন থাকবে সেটা কারেক্ট আনসার। তার মানে আমরা বাকি অপশনগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, যেখানে আমাদের রয়েছে বাস্তব বা রিয়েল লাইফের সঙ্গে যে সংযুক্ত। আর এই ধরনের অপশন নাম্বার 1 বলুন বা অপশন নাম্বার 2 বলুন, অপশন নাম্বার 3 বলুন, এই ধরনের কোনো পজিটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি না, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। যদি আরেকটা অপশনে আমরা এই ধরনের পজিটিভ ওয়ার্ড দেখতাম তো আমরা একটু ভাবতাম। ব্যাকরণ শিখন শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? একটা শিশু যদি ব্যাকরণ শিখন হয় তো সেটা শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করবে? সাক্ষরতা, যথাযথতা, সাবল্যতা নাকি শব্দভাণ্ডার? এটা কারেক্ট অ্যান্সার হবে। ব্যাকরণ যদি সে ভালো করে জানে তাহলে তার যথাযথতা বা অ্যাকুরেসি তার উন্নয়ন হবে, অ্যাকুরেসি তার ভালো হবে। নেক্সট কোয়েশ্চন, একটু জুম আউট না করলে পুরো প্রশ্ন দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে, এবার দেখুন প্রশ্নের কারেক্ট আনসার কেউ, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, আপনারা কারেক্ট আনসার কেউ আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে। ওয়াও, বৃষ্টির ভেজা সেই শিশির রাত। আরে ভাই, বৃষ্টির ভেজা শিশির রাত কী করে হবে? হয়তো বৃষ্টি ভেজা রাত হতো, না হলে শিশির ভেজা রাত হতো, তাই তো? কি গানের কি মহিমা রে ভাই। সে বৃষ্টির দিনের একটা অভিজ্ঞতার কথা সে তার বন্ধুদের সঙ্গে, একজন ভাষা শিক্ষিকা শিক্ষক, ইয়েস বন্ধু নয়, আমি উল্টাপাল্টা বলছি ভাই, দেখুন সাবধান। একজন ভাষা শিক্ষিকা অর্থাৎ একজন ল্যাঙ্গুয়েজ টিচার, তিনি কি করলেন, তার শিক্ষার্থীদের তাদের পাশে বসা এক সঙ্গীটিকে এক বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করলেন। যে একটা ছাত্রকে বললেন যে তুমি একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। এই অনুশীলনের ফল কি হবে? যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে, আর বর্ণনা দিলে ক্লাসে গণ্ডগোল হয় না। তাদের মৌখিক ভাষার বিকাশ হতে পারে, ক্লাসের বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মোটেই না। ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে, সেটা কী ধরনের কথা? কারেক্ট আনসার হচ্ছে তাদের ওএলডি বা মৌখিক, সে যদি তার বৃষ্টির দিনের অভিজ্ঞতা আমার কাছে বর্ণনা করে, যার ফলে তার ওএলডি বা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই ক্ষেত্রে হবে। লিখনের যে স্টেপ আছে, দেখুন লিখনের স্টেপও কিন্তু আমরা এই একই ক্লাসে বলেছিলাম। লিখনের কর্মকৌশল, রাইটিং ইজ এ প্রসেস, ইজ নট এ প্রোডাক্ট, এটা মনে রাখবেন। লিখন একটা পদ্ধতি, একটা উৎপাদন নয়। একটা প্রশ্ন এসেছিল আমাদের অনলাইন কোয়েশ্চেন পেপারে যে লেখা এটা হচ্ছে একটা প্রসেস মানে একটা পদ্ধতি, এটা কিন্তু উৎপাদন নয়, সেটা মনে রাখবেন। তো লিখনে যেটা কর্মকৌশল সেটা প্রথমেই আমরা সিকুয়েশন করব। প্রথমেই আমরা কি করি? এডিটিং করিনি, না ভাবনা চিন্তা করি, না পুনরালোচনা করি, নাকি ড্রাফটিং করি? প্রথমেই আমরা করব কি? ভাবনা চিন্তা। প্রথমেই আমরা ভাবনা চিন্তা করব, তারপর একটা কি করব? ড্রাফটিং করব। তো প্রথমেই আসবে বি, আসবে 1 নম্বরে, তারপর আসবে ডি 2 নম্বরে, ঠিক আছে। তারপর আমরা রিভাইজ করব,
ঠিক আছে। তারপর শেষে আমরা কি করব, এডিটিং করব। আর তার 5 নম্বর স্টেপ এখানে দেয়নি, কিন্তু 5 নম্বর স্টেপ আরেকটা রয়েছে যাকে বলে পাবলিশিং বা প্রকাশ করা। লাস্ট স্টেপ হচ্ছে প্রকাশ করা। তো BDCA, তো BDCA অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হলো কারেক্ট আনসার। একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচেয়ে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যদের সরিয়ে দিতে বললেন। শিক্ষিকা ছাত্রদের বললেন যে তোমরা পোর্টফোলিও তোমাদের যে ভালো 5টা যে কর্মকাণ্ড, এই ভালো 5টা কর্মকাণ্ড তোমাদের পোর্টফোলিওতে রাখো, আর বাকি যেগুলো ছিল সেগুলো তোমরা সরিয়ে নাও। এরপর তিনি তাদের 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলন যে করবেন, এখানে কী ধরনের হবে, সহপাঠী মূল্যায়ন, স্বীয় মূল্যায়ন, শিক্ষিকার মূল্যায়ন নাকি সামগ্রিক মূল্যায়ন। কোয়েশ্চন নাম্বার 148, এটা হবে সেলফ অ্যাসেসমেন্ট, মানে শিক্ষার্থীরা তখন নিজে নিজে বুঝতে পারবে যে কোন জিনিসগুলো তার ভালো তৈরি করেছে আর কোন জিনিসগুলো খারাপ হয়েছে। দেখুন টেকনিক, শিক্ষার্থী এখানে টিচার কী করছেন, টিচার এখানে খুব একটা সাংঘাতিক টেকনিক অ্যাপ্লাই করেছেন। তিনি বলেছেন তোমরা কী করো, তোমরা যে পোর্টফোলিও দিয়েছো, পোর্টফোলিওর মধ্যে তোমার অনেকগুলি ফাইল আছে, ধরে নিন পোর্টফোলিওর মধ্যে প্রত্যেকের 20টা করে মানে কিছু ডকুমেন্টস দেওয়া আছে। এবার টিচার বললেন যে তোমরা এই 20টার মধ্যে যে কোনো 5টা রাখো যেগুলো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর বাকিগুলো তোমরা সরিয়ে দাও। তার মানে তখন শিক্ষার্থীরা কী করবে, নিজে নিজে তারা চিন্তা ভাবনা করবে যে তাদের মতে কোনটা বেশি সুন্দর হয়েছে। তারা নিজেকে নিজে অ্যাসেস করছে যে ওরা নিজে আগে সাবমিট করেছে, কিন্তু তারপর নিজে নিজে অ্যাসেস করছে যে এইগুলার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে, কোনটা সবচেয়ে উন্নত মানের হয়েছে। অর্থাৎ দ্যাট ইজ কল নিজে নিজে পরীক্ষা করা, দ্যাট ইজ কল সেলফ অ্যাসেসমেন্ট। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণ করতে গেলে নিচের কোন উৎসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিশু সাহিত্য, সংবাদপত্র, কম্পিউটার নাকি বাস্তব উপাদান। তো যেহেতু প্রাথমিক পর্যায়ে বলেছে সেই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে চিলড্রেন লিটারেচার বা শিশু সাহিত্য। শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্মপদ্ধতিটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। ইয়েস, কম গুরুত্বপূর্ণ। একটা বস্তুর বর্ণনা দেওয়া, তাদের নিজের ভাষায় একটা গল্প বলা, শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, একটি ঘটনার বর্ণনা দেওয়া। তো এখানে দেখুন, আমরা যখন ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আগে তিনি কি বলেছিলেন যে একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, মানে একটা ঘটনার বর্ণনা করো। তোমার ভাষায় একটা নির্দিষ্ট গল্প বলো, সেটাও বলতে পারি। একটা বস্তুর বর্ণনা দাও, সেটাও বলতে পারি তার ওএলডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, সেটা ওএলডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মানে কিছু সময় ধরা গেলেও সেটা কিন্তু 100% ধরা যায় না। কেন? সেটা হচ্ছে কপি পেস্ট। অর্থাৎ শিক্ষক বলছেন, তারপর সে শুনে শুনে বলছে, সে তার নিজের বুদ্ধিমতো কিছু বলছে না, দ্যাট ইজ কল আমরা অ্যাকুরেট বলতে পারি না। কিন্তু বাকি তিনটা কিন্তু 100% কারেক্ট আমরা বলতে পারি। এগুলো হচ্ছে মৌখিক ভাষার বিকাশের মাধ্যম, বা এইভাবে মৌখিক বিকাশ করানো যায়। কিন্তু শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, সেটা বলা যায় না। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই ছিল তার ক্লাসের আনসার কি, এবং এই সবগুলো প্রশ্ন টোটাল 12 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে। যদি আপনারা 12 বছরের প্রশ্ন পেতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নম্বর আমরা দিয়ে দিচ্ছি, এই ছিল আমাদের সহজ গুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলা ভাষার বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো একটু পেইড ভার্সন রয়েছে, একটু সামান্য আপনাদের পে করতে হবে, পে করলে আমরা সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে তার বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা 12 বছরের প্রশ্ন আমরা ডিসকাস করবো অ্যাজ এ ভিডিও মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।